আহ আরফিন ভাই ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ফুস, একদম আওয়াজ করবি না। কিন্তু আমি ব্যথা পাচ্ছি। মাহির কান্না ভেজা কণ্ঠে। হোক ব্যথা। আমার যখন ব্যথা করছিল বুকের ভেতর তখন দেখতে এসেছিলি? আরফিন জেদি গলায় বলে মাহিকে। আপনি এমন করছেন কেন? আমি কিছু বুঝতে পারছি না আরফিন ভাই। আমি আপনার বোন হই। কিভাবে করছেন এসব? একটুও বাচ্ছে না? মাহি কাতর স্বরে বলে। বাচ্ছে না? একটু বাচ্ছে না। আমার সামনে থেকে, আমার গণ্ডিতে থেকে, আমারই চোখের আড়ালে পাখি অন্য খাঁচায় যেতে চায়, অন্য কারোর জন্য ছটফট করে, আর আমি বুঝতেও পারিনি কিছু। যখন জানতে পারলাম তখন বুক ফেটে যাচ্ছিল। এসেছিলি আমাকে দেখতে, আমার কষ্টটা বুঝতে, আসিসনি। আমিও এখন তোর কষ্ট দেখতে আসবো না। যেভাবে আমাকে কষ্ট দিয়েছিস সেভাবে তোকেও দেব। এখন আমাকে অনুভব কর চুপচাপ। আরফিন জেদি গলায় কথাটা বলে মাহির শাড়ির আঁচলটা টেনে খুলে নেয়। এতক্ষণ সে মাহিকে নিজের সাথে জড়িয়ে রেখে ঘাড়ে গলায় ঠোঁটে অনবরত চুমু খাচ্ছিল, কামড় দিয়েছিল। সেই কামড় সহ্য করতে না পেরেই মাহি আর্তনাদ করে ওঠে। আর আরফিন নিজের কষ্টটুকু মাহিকে বোঝায়। মাহির শাড়ির আঁচলটা খুলে আরফিন তার দিকে দৃষ্টি রাখে। মাহি কান্না ভেজা চোখে আরফিনের দিকে তাকিয়ে দুহাতে নিজেকে আড়াল করতে চায়। সে বুঝতে পারছে না আরফিন ভাই এমন কেন করছে। সারা জীবন ভাইয়ের চোখে দেখে এসেছে তাকে, আর আজ রাতের অন্ধকারে তাকে একা একটা রুমে নিয়ে সে ইজ্জত হরণ করতে চাইছে। এই আরফিন ভাইকে মাহি চিনতেই পারছে না। আরফিন ভাই তো কখনো এমন ছিল না। কাঠখোট্টা স্বভাবের, গম্ভীর আর অল্পভাষী হলেও ভীষণ যত্ন করত তার। শাসন করলেও তার আড়ালে ছিল মাহির ভালো চাওয়া। কিন্তু এই লোকটা আজ কিনা তাকে কলঙ্কিত করতে চাইছে। ততক্ষণে নিজের সুডৌল নারী অঙ্গে আরফিন ভাইয়ের হাতের স্পর্শ টের পায় মাহি। আস্তে ধীরে সেই স্পর্শ আরও গভীর হয়। মাহি চোখ বন্ধ করে নেয়। তার মাথা কাজ করছে না। আরফিন ভাইয়ের কাছেও যদি সে সেফ না হয় তাহলে কার কাছে গিয়ে এসবের বিচার দেবে সে? আরফিন হাতের চাপ দৃঢ় করলে মাহি ব্যথায় আর্তনাদ করে ওঠে। পিছন ফিরে আরফিন ভাইকে জড়িয়ে ধরে, জোরে জোরে শ্বাস নেয়। আরফিন ভাই, আরফিন ভাই প্লিজ, এমন করবেন না, সর্বনাশ হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না কেন? কি হয়েছে আপনার? এমন করবেন না, দোহাই লাগে। ছাড় মাহি, মাথা তোল। চুমু খাবো তোকে, তোর ঠোঁটে চুমু খাবো। যে ঠোঁটের কিনারায় অন্য কারোর জন্য লাজুক হাসি আসে, ওই ঠোঁটের স্বাদ আমি নিতে চাই। ওই ঠোঁট আমি ক্ষত বিক্ষত করতে চাই। মাথা তোল। মাহিকে নিজে থেকে ছাড়াতে ছাড়াতে বলে আরফিন। এদিকে মাহি তার মুখের কাছাকাছি থাকাই বুঝে যায় আরফিন ভাই মদ খেয়েছে। মুখ দিয়ে মদের গন্ধ আসছে। তার মানে হুঁশে নেই আরফিন ভাই, ড্রিঙ্ক করে এসব করছে। মাহি তৎক্ষণাৎ মাথা তুলে। আরফিন ভাই, আপনি ড্রিঙ্ক করেছেন? আমাকে অন্য কেউ ভেবেছেন? আমি মাহি। আরফিন ভাই, আমি মাহি। আপনি ভুল ভাবছেন আমাকে। প্লিজ ছেড়ে দিন, যেতে দিন আমাকে এখান থেকে। না হয় সর্বনাশ হয়ে যাবে। হুঁশ আসলে আপনি নিজেই নিজের চেহারা দেখতে চাইবেন না। একটু বুঝুন প্লিজ, একটু বুঝুন। মাহি অস্থির হয়ে বোঝানোর মতো করে বলে আরফিনকে। কিন্তু আরফিন সেসব কথা গায়ে মাখায় না। মাহি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। মাহি নিজেকে ছাড়াতে চাইলেও পারে না। আরফিন ঠোঁটের আক্রমণে প্রথমে রুক্ষ থাকলেও আস্তে আস্তে তা নমনীয় স্পর্শে পরিণত হয়। মাহিও এক মুহূর্তে নিজেকে খুইয়ে ফেলে। ঠোঁটে ঠোঁটে সংযোগ তৈরি হয়। মাহিও রেসপন্স করে। আরফিনও অনবরত মাহির ঠোঁট চুষতে থাকে। মাহি ব্যালেন্স রাখতে না পেরে পেছাতে পেছাতে এক সময় দুজনেই দেয়ালের কাছাকাছি চলে আসে। মাহির পিঠ থেকে যায় সেথায়। তার শাড়ি আফরিন ভাই খুলে নিয়েছে আগেই। গায়ে আছে শুধু পেটিকোট আর ব্লাউজ। সে গিয়েছিল তার এক বান্ধবীর বিয়েতে। আরফিন তাদের ইউনিভার্সিটির প্রফেসর হওয়ায় সেও নাকি টিচারদের সাথে ইনভাইটেড ছিল। সেখান থেকেই জবরদস্তি নিয়ে এসেছে। আর এসেই তার রুমে নিয়ে এসে খিল দিয়েছে। আরফিনের স্পর্শ ভীষণ বেপরোয়া। তার ঠোঁটও থেমে নেই, হাতও থেমে নেই। মাহি সারা অঙ্গে কামনার স্পর্শ দেওয়া হয়ে গিয়েছে ইতোমধ্যে। এখনও দিচ্ছে, নরম স্পর্শ দিচ্ছে সে মাহির শরীরে।
আর সাথে প্রত্যেকবার মাহির শরীর মুচড়ে উঠছে শিহরণে। দুজনের ঠোঁটের মিলন শেষ হলে মাহি হাঁপাতে থাকে, শ্বাস টানে ঘন ঘন। তবে আরফিন থামে না, আরও অনেক সময় লাগিয়ে মাহিকে আদর করতে থাকে। মাহি চোখ বন্ধ করে নেয়। সে অনুভব করতে পারছে অবশিষ্ট বস্ত্রটাও আস্তে আস্তে সরে যাচ্ছে তার শরীর থেকে। সাথে সাথেই মাহির মুখ দিয়ে আর্তনাদের শব্দ বের হয়। তারপর আরফিন আস্তে আস্তে চুমু খায়। মাহি আরফিনের এক হাত নিজের টেনে আনে। আরফিনের হাতে স্পর্শ চাইছে সে। আরফিন দেয়। আদর করতে করতে ক্লান্ত হয়ে একসময় বলে ওঠে, কি দিলাম তো 2 দিনের ওই বয়ফ্রেন্ডের নাম ভুলিয়ে, এখন আমাকে চাচ্ছে তোর মন আর শরীর দুটোই। দেখ কেমন অস্থির আচরণ করছে তোর সারা শরীর। মাথায় পুরো সময়টাতে একবারও ওই তৌসিফের নাম এসেছে? মাহি মাথা নাড়ায়। সে আত্মসমর্পণ করেছে, নিজেকে আটকাতে পারছে না। তবে তার মনে এখনও একই প্রশ্ন, আরফিন ভাই এসব কেন করছে? প্রথমে অন্য কেউ ভেবে করছে মনে করলেও এখন তো স্পষ্ট যে সে মাহি জেনেই এমনটা করছে। না হয় তৌসিফের নাম নেবে কেন আরফিন ভাই? তৌসিফের কথা মাথায় আসতেই তার বুক ফেটে কান্না আসে। ছেলেটা তার বয়ফ্রেন্ড, সম্পর্কের বেশি দিন না হলেও কিংবা তেমন বেশি টান ভালোবাসা না থাকলেও সে তৌসিফের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, অথচ ছেলেটাকে সে ঠকাচ্ছে। শোন, মদ খেলেও যথেষ্ট হুঁশে আছি, তবে প্রভাব একটু তো পড়েছেই মদের, তাই রক্ত টকবক করছে, শরীর জ্বলছে তোকে কাছে পেতে। কিন্তু যতটুকু করেছি ততটুকুই যথেষ্ট ওই তৌসিফের ভূত তোর মাথা থেকে সরাতে। এখন জোর করে আর কিছু করব না, তুই চাইলেই এগোবো, না হয় এখানেই থেমে যাচ্ছি। কি চাস বল? কিছু একটা হয়ে গেলে কাল সকালে বিয়ে করে নেব দুজনে। এখন কি চাস? তোর ইচ্ছেতে হবে যা হওয়ার, বল বল। আরফিন অস্থির চেহারা বানিয়ে মাহিকে জিজ্ঞেস করে। মাহি দুহাতে মুখ থেকে কাঁদতে শুরু করে। কি হয়ে গেল এসব? কাল আদৌ আরফিন ভাইয়ের মনে থাকবে যা হলো? হুঁশ এলে তখন তারা একে অপরকে কিভাবে ফেস করবে? আর যদি আরফিন সব ভুলে যায় তাহলে তার কি হবে? আর এখন এখন তার শরীর মনের কথা শুনতে চাইছে না। আরফিন ভাইকে বুকে টেনে নিতে ইচ্ছে করছে আবার, একটু আগের মতো। সে লজ্জায় তা করতে পারে না, তবে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আরফিনের বুকে নিজেকে সঁপে দেয়। ব্যাস, আরফিন তাকে কোলে তুলে নিয়ে যায় নিজের বিছানার দিকে। চলে যায় দুজনেই। হুঁশ জ্ঞান খুইয়ে জাগতিক সব কিছু ভুলে দুই চাচাতো ভাই বোন মেতে ওঠে নিষিদ্ধ শারীরিক খেলায়। রাত তখন 1:15। 12টার দিকে মাহিকে বিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিল আরফিন। এবারই সকলে 11টায় ঘুমিয়ে পড়ার নিয়ম, তাই রাতের অন্ধকারে বাড়ির দুই ছেলে মেয়ের ব্যভিচার কেউ টের পেল না। 45 মিনিটের মতো করে দুজনে একে অপরের সাথে লেপ্টে শুয়ে পড়ে। আরফিন ঘুমিয়ে পড়লেও মাহির চোখে ঘুম নামে না। কি থেকে কি হয়ে গেল? এমন কুকর্মে লিপ্ত হলো শেষ পর্যন্ত, তাও কার সাথে? আরফিন ভাই। এরপর এরপর কি হবে? আরফিন ভাই তো বলল বিয়ে করবে তাকে, কিন্তু সকাল হতে হতে আদৌ মনে থাকবে এসব কথা তার? আর তৌসিফ, বাবা মা বড় বাবা সবাইকে কি জবাব দেবে? এসব নিয়ে দুশ্চিন্তা করতে করতেই একসময় তার চোখেও ঘুমপড়িটা নেমে আসে। আরফিন ভাই তখন তার উন্মুক্ত গায়ের উপর লেপ্টে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে হয়তো। নিঃশ্বাস তো তাই বলছে। ভোরের আলো পুরোপুরি ফোটেনি, আবছা আলো আসছে। রাতে দেরি করে ক্লান্ত হয়ে ঘুমানোর কারণে সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙার কথা নয়, কিন্তু মাহির উত্তেজনায় ঘুম ভেঙে গেল। শরীরে আছে কেউ নরম ঠোঁটের স্পর্শে হাত বোলাচ্ছে। মাহি পিটপিট করে চোখ খুলে আরফিন ভাইকেই দেখতে পাই। ঘুম ঘুম চোখে আবার তার শরীরে মেতে উঠতে চাইছে। মাহিকে নড়চড় করতে দেখে চোখ খুলে তাকাই। ঘুম ঘুম কণ্ঠে বলে, এখনও বেশি ভোর হয়নি, উঠলে মা আর চাচি উঠবে শুধু, তাও উপরে আসবে না, নিচেই থাকবে। কাল যেহেতু আমরা বিয়েতে ছিলাম, উঠতে দেরি হবে জানে, আর শুক্রবার হওয়ায় বাকিদেরও ডাকতে আসবে না। আর 1-2 ঘন্টা পর যেতে পারবো রুমে। ততক্ষণে আরেকবার আদর করি, ঠিক আছে? লাইফের প্রথমবার ছিল কাল, তাই একবার আদর দিয়ে সামলাতে পারছি না। তোরও ভালো লাগবে দেখিস। বলতে বলতেই আরফিন মাহির গায়ের উপর উঠে আসে।
মাহি নড়চড় করে ওঠে, বিছানার চাদর আঁকড়ে ধরে হা করে, চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ে সুখময় যন্ত্রণায়। আরফিন ভাই, আস্তে প্লিজ। সম্ভব না, অভ্যাস হয়ে যাবে, একটু সহ্য কর। ব্যথা লাগছে। শুধু ব্যথা? ভালো লাগছে না? লাগছে। ব্যাস, তাহলে অনুভব কর আমাকে। কেটে যায় অনেক সময়। মাহিকে ছেড়ে দেয় আরফিন। বিছানা থেকে নেমে প্যান্ট পরে নেয়, শার্টটা কাঁধে নিয়ে প্যান্টের চেন লাগাতে লাগাতে বিছানায় গলা অবধি চাদর জড়িয়ে শুয়ে থাকা মাহিকে উদ্দেশ্য করে বলে, ঘুমা এখন, রেস্ট নে। বিকালের দিকে বের হব তোকে নিয়ে, তখন গিয়ে একটা কাজী অফিসে ঢুকে বিয়েটা সেরে ফেলবো। এত চিন্তা করার দরকার নেই। আরফিন স্বাভাবিক স্বরে বলে, আপনার এত কুৎসিত একটা রূপ আছে, আগে জানতাম না আরফিন ভাই। মাহি গায়ের চাদর আঁকড়ে ধরে বলে, সে আমিও জানতাম না, যার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি, নিজেকে সব মেয়েদের থেকে বাঁচিয়ে রেখেছি, যাকে বউ বানানোর সাধনা করেছি বছরের পর বছর, সে অন্য কাউকে মন দিয়ে বসে আছে। আরফিনও সেভাবেই জবাব দেয় মাহিকে। আরফিনের কথা শুনে মাহি তড়াক করে তাকায়। আপনি আমাকে পছন্দ করতেন? আরফিন তার কথায় পাত্তা দেয় না, চলে যায় নাপাক শরীর নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে। গোসল করে ঘুমোবে সে, লম্বা ঘুম দেবে। তার কেন জানি আফসোস লাগছে না এসব অনর্থ করেও, বরং মাহিকে কলঙ্কিত করতে পেরে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। এই মেয়েটা তার চোখে ফাঁকি দিয়ে কিনা অন্য এক ছেলের সাথে সম্পর্কে ছিল গোটা কয়েকটা মাস, কিভাবে পারলো? তার এত 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 যত্ন, ভালোবাসা, মুগ্ধতা চোখে পড়ল না? যবে থেকে জানতে পেরেছে, কষ্ট পেয়েছে ঠিক, কিন্তু কাল রাগ উঠেছে অনেক বেশি। তাই রাগের বশবর্তী হয়ে মেয়েটা সর্বনাশ করে দিয়ে আসলো। আর এতে এক বিন্দু আফসোসও হচ্ছে না তার। সে ইচ্ছে করেই সিডিউস করে ছেড়ে দিয়েছে মাহিকে, যাতে মাহি নিজেই তার কাছে টেনে নেয়, মাহি নিজেই তার স্পর্শ পেতে মরিয়া হয়। হয়েছেও তাই, সর্বোচ্চ পর্যায়ে সিডিউস করে ছেড়ে দিয়েছে। আর মাহি উত্তেজনা, শিহরণ আর অনুভূতির অথৈ সাগরে ডুবে মস্ত বড় ভুল করে ফেলেছে। মাহি আর আরফিন চাচাতো ভাই বোন। মাহি আরফিনের একমাত্র চাচার মেয়ে। চাচাকে সে ছোট বাবা বলেই ডাকে, তারই মেয়ে। আফরিনদের বাড়ির সদস্য বলতে তার মা বাবা, চাচা চাচি, নিজের একটা বোন আর ছোট ভাই, সাথে চাচার 2 মেয়ে আর ছোট ছেলে। মাহি আফরিনের চাচার বড় মেয়ে, তার ছোট একটা বোন আর ভাই আছে। আফরিনেরও তাই, একটা ভাই আর ছোট্ট বোন আছে। আরফিনের বাবার প্রথম সন্তান সে, আর মাহির বাবার প্রথম সন্তান মাহি। সে হিসেবে বাড়ির বড় ছেলে বলে আফরিনকে সবাই মান্য করে। সব ভাই বোনেদেরকে সে শাসন করে, যত্ন করে, ভালোবাসে। এমনই সম্পর্কটা। কিন্তু আফরিনের মনে মাহিকে নিয়ে ভিন্ন অনুভূতি অনেক আগে থেকেই। বলা যায় বছর বছরের অনুভূতি তার মাহির প্রতি। তার বয়ঃসন্ধিকাল থেকেই ছোট চাচাতো বোনের উপর ভিন্ন দৃষ্টি ছিল। সেই থেকে অনুভূতি জমতে জমতে ভালোবাসার সৃষ্টি হয়। নিজেও বুঝতে পারে মেয়েটার প্রতি অন্যরকম টান, আকর্ষণ, যা অন্য বোনেদের ক্ষেত্রে আসতো না। মাহির প্রতি সবই ভিন্ন ছিল। ওর সব রকম সমস্যা তার নিজের মনে হতো। ব্যক্তিগত সমস্যাগুলো এমন হয় বোনেদের ক্ষেত্রে? না, হয় না। মাহিকে অন্য চোখে দেখে বলেই তার ক্ষেত্রে হয় এসব শুধু। এভাবেই সময়ের সাথে সাথে মাহির প্রতি ভালোবাসা উপলব্ধি করতে পারে সে। যাই হোক, আরফিন সবার আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর বিছানায় গা এলিয়ে দেয়। ভাবে সেসব দিনগুলোর কথা, যখন সে আস্তে আস্তে বুঝতে পারে তার ভালোবাসার মানুষটা অন্য একজনের সাথে সম্পর্কে আছে। ফ্ল্যাশব্যাক। মাহি এখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে তার। ছোট শহরের সীমানা পেরিয়ে বড় ক্যাম্পাসে নতুন বন্ধু, নতুন ক্লাস, নতুন পরিবেশ, সব কিছুই তার কাছে এক রোমাঞ্চকর অভিযানের মতো। সকালবেলায় ক্লাসে যখন সূর্যের আলো জানালা দিয়ে ঢোকে, তখনই সে অনুভব করে এখন সে সত্যিই নিজের পথে হাঁটছে। মাহির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আরফিন ভাইয়ের। সে এই বিশ্ববিদ্যালয়েরই একজন তরুণ প্রফেসর। পরিবারের সবার কাছে আরফিন গম্ভীর, দায়িত্বশীল আর কিছুটা কঠোর মানুষ হিসেবে পরিচিত।
কিন্তু মাহির ব্যাপারে যেন তার আলাদা টান কাজ করে। ছোটবেলা থেকে মাহিকে আগলে রেখেছে সে, পরামর্শ দিয়েছে কি করা উচিত আর কি নয়, সব কিছুতেই নজর রাখে। এমনকি বিশ্ববিদ্যালয়ের বিষয়েও তার সিদ্ধান্ত ছিল চূড়ান্ত। মাহি যেন নিজের শহর ছেড়ে অন্য কোথাও ভর্তি না হয় এ ব্যাপারে সে খুব দৃঢ় ছিল। তার যুক্তি ছিল নিজের চোখের সামনে রাখলে মেয়েটা নিরাপদ থাকবে, সুবিধাও হবে। মাহি প্রথম দিকে ভাবতো আরফিন ভাইয়ের এই যত্ন কেবল ভাই সুলভ ভালোবাসা, কিন্তু এখন মাঝে মাঝে তার আচরণে এমন কিছু সূক্ষ্ম তীব্রতা টের পায় যা ব্যাখ্যা করা যায় না। তবে সে এসব নিয়ে কখনো ভাবতে চায় না। বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে এখন অনেক কিছু আবিষ্কার করার আছে তার। প্রথম সেমিস্টারের মধ্যেই মাহি সবাইকে মুগ্ধ করে ফেলে। প্রাণবন্ত স্বভাব, মিষ্টি হাসি আর পড়াশোনায় মনোযোগ, সব মিলিয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে সে। বান্ধবীদের সঙ্গে আড্ডা, ক্যান্টিনে চা খাওয়া, গ্রুপ স্টাডি, সব কিছুতেই আনন্দ খুঁজে পায় সে। এই সময়েই তার জীবনে আসে তৌসিফ। তৌসিফ ছেলেটা তার সিনিয়র, ডিপার্টমেন্টের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ভদ্র, মার্জিত এবং দায়িত্বশীল। শুরুতে সম্পর্কটা ছিল পুরোপুরি আনুষ্ঠানিক। তৌসিফ ক্লাসের নোট, প্রেজেন্টেশন কিংবা বিভিন্ন একাডেমিক বিষয়ে সাহায্য করত মাহিকে। মাহি কৃতজ্ঞতাপূর্ণ হাসিতে ধন্যবাদ জানাতো। এর বেশি কিছু কখনো ভাবেনি। কিন্তু তার বান্ধবীরা সবাই খেয়াল করতে থাকে মাহির সাথে তৌসিফের অন্যরকম আচরণ। বান্ধবীরা খুনসুটি করে বলে, তৌসিফ ভাই হয়তো তোকে আলাদা চোখে দেখে মাহি, শুধু তোর দিকেই তাকিয়ে থাকে। একদম, তোর সঙ্গে কথা বলার সময় অন্যরকম হয়ে যায়। কই, আমাদের সাথে তো ওভাবে কথা বলে না কোনোদিনও। আমরা বলতে চাইলেও পাত্তা দেয় না। তোর সাথে থাকলে অন্য মানুষ হয়ে ওঠে, হাসিটাও আলাদা হয়ে যায়। প্রথমে এসব শুনে মাহি বিরক্ত হতো, কিন্তু পরে যখন নিজের মনের ভিতরেও অদ্ভুত এক নরম টান অনুভব করলো তখন বুঝলো কিছু একটা বদলাচ্ছে। একদিন বিকেলে ডিপার্টমেন্টের করিডোরে দেখা হলে তৌসিফ হঠাৎ করে বলে ফেলে, মাহি, 2 দিন তুমি ইউনিভার্সিটি আসনি কেন? আমি কত অপেক্ষা করেছি জানো। ভয় পেয়েছিলাম তুমি অসুস্থ হলে না তো ভেবে। তোমার ভাই আরিফ স্যারকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, পরে দ্বিধার কারণে আর করিনি। আমি জানি তুমি অবাক হবে শুনে, কিন্তু না বলে পারছি না আজ। আমি হয়তো তোমাকে অন্যভাবে দেখি, তাই এই 2 দিনে খুব বুঝতে পেরেছি। মাহি অবাক হয়, তবে কিছুই বলতে পারে না। মুখে জোরপূর্বক হাসি টেনে তারা দেখিয়ে চলে আসে। তবে সেদিন থেকেই তাদের কথাবার্তার ধরন বদলে যায়। মেসেজে এখন শুধু ক্লাস বা প্রজেক্টের আলোচনা নয়, থাকে গান, পছন্দের সিনেমা, একে অপরের স্বপ্ন, ভয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে অন্য পর্যায়ে যায়, আবেগ হোক বা অন্য কিছু। সেসব থেকে বান্ধবীদের ঠাট্টা মজা থেকে নানান রং মিশেল অনুভূতি আসতে থাকে মনে। ভালোবাসা যদিও জন্মায়নি, কিন্তু এতেই অল্প বয়সী আবেগী মেয়ে হওয়ায় ভালোবাসা ভেবে সম্পর্কে জড়িয়ে পড়ে। মাহির মুখে এখন সব সময় হাসি লেগেই থাকে। ক্লাসের মাঝে কখনো গোপনে ফোন দেখে নেয় তৌসিফের মেসেজ এসেছে কিনা। তার চোখে এখন অন্যরকম উজ্জ্বলতা, যেটা নতুন নতুন আবেগে গা ভাসালে, প্রেমে পড়লে সবারই হয়। অন্যদিকে আরফিন বুঝতে পারে কিছু একটা বদলে গেছে। মাহি আগের মতো আর নিয়মিত কথা বলে না, ফোন ধরতে দেরি করে। চোখে মুখে এক অচেনা উচ্ছ্বাস। সে প্রথমে ভাবে হয়তো পড়াশোনার চাপ বা নতুন বন্ধুদের ভিড়ে সে একটু দূরে সরে গেছে, কিন্তু ভিতরের কোথাও অজানা একটা আশঙ্কা কুড়ে কুড়ে খায় তাকে। তবুও আরফিন কিছু বলে না। নিজের সন্দেহকে সে অতিরিক্ত ভাবনা বলে মুছে ফেলার চেষ্টা করে। সে জানে না তার চোখের সামনেই যে মেয়েটিকে সে আগলে রেখেছে বছরের পর বছর, সেই মেয়েটির হাসির উৎস এখন অন্য কেউ। দিনগুলো নিজের মতোই কেটে যাচ্ছিল। মাহির চোখে এখন এক অচেনা ঝিলিক থাকে বেশিরভাগ সময়, যেটা আগে কখনো ছিল না। ক্লাসের বিরতিতে সে আগে আরফিন ভাইয়ের রুমে যেত নিয়মিত, এখন সেই আসা যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। আগে যে কোনো ছোট প্রশ্ন বা সমস্যায় ছুটে যেত তার কাছে, এখন সে ব্যস্ত নিজের নতুন জগতে। বন্ধু বান্ধব, প্রজেক্ট আর মাঝে মাঝে বিশেষ কারোর সঙ্গে নীরব কিছু মেসেজ, সব মিলিয়ে তার দিনগুলো ভরে গেছে এক অজানা উচ্ছ্বাসে। প্রথমে আরফিন ভেবেছিল সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া এটা খুব স্বাভাবিক ব্যাপার,
কিন্তু ধীরে ধীরে কিছু সূক্ষ্ম বিষয় তার নজরে আসে। একদিন ক্যান্টিনে বসেছিল, হঠাৎ করিডোর দিয়ে মাহি আর তৌসিফকে একসঙ্গে যেতে দেখে। খুব সাধারণ একটা দৃশ্য, দুজনেই হাসছে, গল্প করছে, কিন্তু সেই মুহূর্তে আরফিনের বুকের ভিতরটা হঠাৎ কেমন যেন চেপে আসে। সেদিন ইউনিভার্সিটি থেকে আসার সময় গাড়িতে মাহিকে এ বিষয়ে জিজ্ঞেস করে। মাহি, তৌসিফ ছেলেটার সাথে এত ঘোরাঘুরি কেন ইদানিং? পড়াশোনা বাদ দিয়ে ভার্সিটিতে এত ঘোরাঘুরি করছিস? থাপড়িয়ে দাঁত ফেলে দেব, আর যেন কোনোদিন এসব না দেখি। আরফিন এসব বলে তাকে হুঁশিয়ার করেছিল, কিন্তু মাহি চুপচাপ শুনে গেলেও সে কথা আদতে মান্য করেনি পরে গিয়ে। রাতে ঘুমোতে গিয়ে মাহির ক্যান্টিনে বসে সেই হাসির দৃশ্যটাই চোখের সামনে ভাসতে থাকে আরফিনের। মাহির হাসিটা যেন তার মন থেকে সরছেই না। এক সময় সে আন্দাজ করে মেয়েটা এখন কোথাও অন্য কারো হাসিতে আলো খুঁজে পায়নি তো। যে জায়গাটা এতদিন তার নিজের বলে মনে করত, সেটা এখন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে না তো। পরদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় মাহিকে দেখে, তার ভিতরের অস্থিরতা আরও বেড়ে যায়। কথা বলার সময় কণ্ঠে অকারণ ভার, চোখে অস্বস্তি। নিজেকে থামাতে চায় কিন্তু পারে না। সে জানে একজন শিক্ষক হিসেবে ভাই হয়ে আকস্মিক এমন আবেগ পোষণ করা অনুচিত, কিন্তু নিজের অনুভূতিকে আর দমন করতে পারছে না। একদিন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানের জন্য তৈরি হওয়া মাহিকে দেখে আবারও মন কেমন করে ওঠে তার। হালকা রঙের শাড়ি, খোঁপায় ফুল, চোখে কাজল, বাড়িতেই এই রূপ দেখে কুপোকাত হয়ে যায় সে। তবে তখনও আরফিন নিজেকে খুব সামলাতে জানে। তখনও সে অনেক ধৈর্য ধরেছিল, কিছুই প্রকাশ করেনি, নিজের মুগ্ধতা নিয়ে, অনুভূতি নিয়ে। ভার্সিটিতে পুরো পরিবেশে যেন ওর উপস্থিতি আলাদা উজ্জ্বলতা এনে দিয়েছে। আরফিনের তো তাই মনে হয়েছিল। তৌসিফ পাশে দাঁড়িয়ে কিছু বলছে, আর মাহি হেসে মাথা নেড়ে শুনছিল। সেই দৃশ্যটা যেন আরফিনের বুকের ভিতর ছুরি চালানোর মতো লাগে। তবে রক্ত টকবক করতেও যথেষ্ট। তবুও নিজেকে দমায় সে। সেই রাতে সে নিজের ঘরে দীর্ঘ সময় বসেছিল একা। জানালার বাহিরে রাতের অন্ধকার, ভিতরে বুকের ভিতরে এক ঝড়। সে ভাবছিল, এত বছর ধরে যাকে ভালোবেসে এসেছে নিজের অজান্তেই, সে আজ অন্য কারো ভালোবাসায় মুগ্ধ। কিন্তু নিজেকেই প্রশ্ন করে, আমি কে তার জীবনে? এই কষ্ট পাওয়ার অধিকারী বা আমার কোথায়? তবু সে শান্ত হতে পারে না। পরের দিন ইউনিভার্সিটি এসেও মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। নিজের রুমে একটা বই খুলে বসে থাকে, কিন্তু চোখের সামনে শুধু মাহির মুখ। ক্লাসে গিয়েও সেভাবে মনোযোগ দিয়ে ক্লাস দিতে পারে না। এদিকে মাহি টের পায় কিছুটা পরিবর্তন। আরফিন ভাই আগের মতো আর স্বাভাবিক নেই। আগের সেই যত্নশীল মানুষটা যেন কোথাও হারিয়ে গেছে। ক্লাসে দেখা হলে এখন শুধু আনুষ্ঠানিক কথা হয়, অথচ তার চোখে এমন এক দৃষ্টি যেন সেখানে আছে অভিযোগ, অভিমান আর অচেনা এক টান। একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের কাছে মাহি ও তৌসিফ দাঁড়িয়েছিল। তৌসিফ মজার ছলে মাহির কানের পাশে চুল সরিয়ে কিছু বলল, আর মাহি হেসে মাথা নিচু করল। দূর থেকে এই দৃশ্য দেখে আরফিন থেমে গেল কিছুক্ষণ। তারপর হঠাৎ গাড়ি ঘুরিয়ে চলে গেল ক্যাম্পাস থেকে, মাহিকে ফেলেই। সেদিন তার ভিতরটা সম্পূর্ণ ভেঙে পড়ে। নিজের অনুভূতিকে বোঝাতে চায় যুক্তি দিয়ে, কিন্তু পারে না। সে জানে এই সম্পর্ক অস্বাভাবিক, কিন্তু মনের উপর যুক্তি চলে না। এরপর থেকে সে নিজেকে গুটিয়ে নেয়, কাজের ভিতর ডুবে থাকার চেষ্টা করে, মায়ের সঙ্গে কথাও কমিয়ে দেয়। কিন্তু যতই দূরে সরে যেতে চায়, ততই বুঝতে পারে মেয়েটা তার জীবনের গভীরে গেঁথে গেছে। আরফিনের জন্য এখন সব কিছুই এক অন্তহীন দ্বন্দ্ব। দায়িত্ব আর ভালোবাসা, নৈতিকতা আর আবেগ, সব কিছু মিলে তার ভিতর তৈরি হয়েছে এক নীরব ঝড়। মাহি তার সামনে থেকেও আজ যেন বহু দূরে। মাহি সকাল থেকেই ব্যস্ত। তার এক বান্ধবীর বিয়ে আজ। বিয়ের আনন্দ আর প্রস্তুতির উত্তেজনা মিলিয়ে তার মনটা ভীষণ ভালো আর ফুরফুরে হয়ে আছে। যার বিয়ে হয়েছে সেই বান্ধবীর মামা তাদের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর হওয়ায় শিক্ষকবৃন্দদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে। আরফিনও আছে সেই তালিকায়, তাই সেও ইনভাইটেড। একই অনুষ্ঠানে যেহেতু যাবে, তাই মাহি আরফিন দুজনে একসাথেই বের হবে। সন্ধ্যার আগে দুজনেই তৈরি হতে শুরু করে।
মাহি বেছে নিয়েছে হালকা গোলাপি রঙের সিল্কের শাড়ি, হাফ স্লিভ ব্লাউজ, কানে ঝুমকার দুল, চুলে সামান্য কাল, ঠোঁটের হালকা নোট কালার লিপস্টিক, কপালে টিপ, সব মিলিয়ে আরফিনের চোখে ভুবনমোহিনী এক নারী। আরফিন পাশে বসে চোখ সরাতে পারছে না। প্রতিটি ছোট ছোট নড়চড়, হাতের নরম স্পর্শ, চুলের কোঁকড়ানো সবই তার চোখে পড়ে। মাহি, চুলটা একটু এদিক সরা। হঠাৎ করে আরফিন কথাটা বলে ওঠে, কারণ মাহির কানের নিচ বরাবর গলায় একটা লালচে রঙা তিল আছে, যা দেখে সে নিজেকে সংযত রাখতে পারছে না। তাই পিছন থেকে কিছু চুল সামনে এনে রাখতে বলে। মাহি বুঝতে না পেরে বলে, না, এইভাবে ঠিক আছে আরফিন ভাই। চুল সামনে এনে দিলে কানের দুল কম দেখা যায়। এইভাবেই ঠিক আছি। ঠিক নেই, বলেছি সামনে এনে দিতে। যে সাইজের দুল পরেছিস কিছু হবে না, চুল সামনে এনে দিলে দেখা যাবে। এখন চুল সামনে আন। আরফিন দৃঢ় কণ্ঠে বলে। আরফিন ভাই, মাহি গলা টেনে বলে, কারণ সে চাইছে না চুল সামনে আনতে। তার মতে এতে তাকে কম সুন্দর লাগবে। বেশি কথা বলিস, গলার তিল দেখা যাচ্ছে, মানুষের কুনজর পড়বে ওখানে, ওটা ঢেকে দে। দ্বিতীয়বার বলবো না মাহি। আরফিন তাও দৃঢ় কণ্ঠে বলে। মাহি আরফিন ভাইয়ের কথা শুনে ঠিক করে দেয়। এমনই আরফিন ভাই ছোট থেকে তাদের সবাইকে খুব শাসনে রাখে, তাই এই ছোট ছোট বিষয়গুলোতে সে অভ্যস্ত। ঠিক করে নেয় চুল। তবে সে কিছুটা অস্থির। মনে হচ্ছে আরফিন ভাই আজ একটু অন্যরকম, চোখের দৃষ্টি অন্যরকম, কিছুটা তীক্ষ্ণ। অন্যান্য বারের মতো স্বতঃস্ফূর্ত দেখাচ্ছে না আরফিন ভাইকে, কেমন কম কথা বলছে। যদিও আরফিন ভাই বেশি কথা কোনো কালেই বলতো না, কিন্তু এতটাও নির্লিপ্ত থাকতো না। আরফিন ভাইয়ের চোখে সে অজানা অভিমান দেখছে বলে মনে হচ্ছে কেন জানি। গাড়িতে ওঠার সময় দুজনেই চুপচাপ। মাহি জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। বাতাস ঠান্ডা, আলো ঝলমল করছে। আরফিন পাশে বসে, চোখে মুগ্ধতা, তবে মনোবল ধরে রেখেছে। প্রতিটা চুলের কোঁকড়ানো, গায়ের আলো, ছোট হাতের নড়াচড়া সবই তার মনকে কাঁপাচ্ছে। আজকে তোকে বেশ সুন্দর দেখাচ্ছে। আরফিন ধীর কণ্ঠে বলে। মাহি পাশ ফিরে তাকায় আরফিন ভাইয়ের কণ্ঠ শুনে, চমৎকার একটা হাসি দেয়। অবশেষে আরফিন ভাইকে আগের মতো লাগলো। সেও হেসে মাথা নেড়ে বলে, আপনাকেও খুব সুন্দর দেখাচ্ছে আরফিন ভাই, একদম হ্যান্ডসাম। ধন্যবাদ। আরফিন চুপচাপ। এরপর সে আর কিছুই বলে না। চোখে তার মুগ্ধতা, আকর্ষণ, কিন্তু সম্পূর্ণ সংযত। মাহি বুঝতে পারে না আরফিনের মনের ভিতরে সেসব দ্বিধা, সংকোচ আর অনুভূতির ঝড়। সে শুধু ভাবছে বিয়েতে গিয়ে তৌসিফের সাথে দেখা হবে, কারণ তার বান্ধবী অর্থাৎ কনের ভাই তৌসিফের ক্লাসমেট, তাই সেও ইনভাইটেড। আজকের দিনটা ভালোই কাটবে। তবে আরফিন ভাই থাকায় একটু সচেতন থাকতে হবে। একটু নয়, বরং বেশি সচেতন থাকতে হবে। গাড়ি চলে, বাতাসে হালকা ঠান্ডা। মাহি জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। আরফিন তাকে দেখে আরফিন তাকে দেখে মন ভরে, আর মনে মনে বলে, এই মুহূর্তে আবেগ প্রকাশ করলে বিপদ হবে, সংযমই প্রধান। মাহি চোখে চোখ রাখছে, কিন্তু বুঝতে পারছে না এই নীরবতা, চোখের খেলা, হালকা উত্তেজনা সব মিলিয়ে তার হৃদয়কে অস্থির করছে। গাড়ি থেমে ও- গাড়ি থামে অনুষ্ঠানস্থলে পৌঁছয়। আলো ঝলমল করছে চারিদিকে। অতিথিরা হাসি আড্ডা করছে। মাহি ধীরে ধীরে গাড়ি থেকে নেমে ছোট ছোট ধাপ এগোতে থাকে আরফিন ভাইয়ের সাথে। ভিতরে যায় দুজনেই। আরফিন নিজের মতো কলিগদের সাথে মেতে উঠলেও মাহির প্রতিটি ছোট পদক্ষেপে নজর রাখছে। সাবধানে থাকিস, এদিক ওদিক দূরে কোথাও যাবি না। বান্ধবীর সাথে দেখা করে আয়, তারপর আশেপাশেই থাকবি। আরফিন মাহির কাছাকাছি গিয়ে বলে। মাহি সম্মতি জানায়। হ্যাঁ আরফিন ভাই, আমি ওর সাথে দেখা করে আসি। ওখানে বাকিরাও থাকবে হয়তো, একটু সময় লাগতে পারে বেরিয়ে আসতে। আপনি এখানেই থাকুন, ঠিক আছে? আমি আসছি। মাহি কথাটা বলে ভিতরের দিকে চলে যায়। বিয়ের হলটি আলো আর হাসিতে ভরে গেছে। মাহি বন্ধু বান্ধবীদের সঙ্গে মেতে উঠেছে। হাসি, গল্প, ছবি, ছোট ছোট দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো, বান্ধবীর চোখে চোখ রাখার, হাসির খোঁজা দেওয়ার সেই খুনসুটি, সব মিলিয়ে মাহিকে আনন্দে ভাসাচ্ছে। মুহূর্তের মধ্যে সে লক্ষ্য করে তৌসিফ। সে এগিয়ে আসে,
হাসি মুখে, চোখে উজ্জ্বলতা নিয়ে। মাহি বলে ডাকে সে মৃদু কণ্ঠে। মাহি ততক্ষণে বান্ধবীদের সঙ্গে কথা বলছিল। হঠাৎ মুখ উজ্জ্বল হয়ে ওঠে তৌসিফ। সে লাফিয়ে উঠে হাত বাড়ায়, চোখে আনন্দের ঝলক। দুজনেই একে অপরের হাত ধরে নিজেদের মধ্যেই ডুবে যায় কথার তালে। তৌসিফ হালকা কণ্ঠে ফিসফিস করে বলে, আজকে তোমাকে সত্যি একটু বেশি সুন্দর দেখাচ্ছে। মাহি লাজুক হেসে মাথা নেড়ে বলে, ধন্যবাদ, তোমাকেও ভালো দেখাচ্ছে। বন্ধুদের সঙ্গে গল্প, হাসি, নাচ সব বাদ দিয়ে এখন মাহি তৌসিফের দিকে পুরোপুরি মনোযোগী। আরফিনের কথা বা দৃষ্টি মাথাতেই আসে না। তৌসিফকে পেয়ে আরফিন ভাইয়ের কথা ভুলেই বসেছে সে। বাইরে আরফিন ভাইকে অপেক্ষা করতে বলে এসেছে, সে কথা তার মনেই নেই। এই দৃশ্য বাহিরে দাঁড়িয়ে আরফিন দেখছে। মাহি দেরিতে আসায় সে ভিতরে প্রবেশ করেছে। চোখে ধরা পড়ে মাহি তৌসিফের সঙ্গে হাসছে, হাসির মধ্যে হালকা হাতের স্পর্শ, চোখে চোখের খেলা। আরফিনের হৃদয় থমকে যায়। মনের রানীর অন্য পুরুষের সাথে এমন দৃশ্যে হঠাৎ মাথা গরম হয়ে যায়, পায়ের রক্ত মাথায় উঠে আসে, রক্তচাপ বেড়ে যায়। সে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ভারী, সংযম ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু তাও পারছে না। চোখে আগুন জ্বলছে। মাহি এবং তৌসিফের আনন্দ, ছোট ছোট প্রেমিক যুগলের ইঙ্গিত সবই আরফিনকে অস্থির করে তুলছে। কথার তালে তৌসিফ মাহির চুলে হাত দিলে আরফিন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। মুহূর্তের মধ্যেই সংযম হারাতে থাকে। আরফিন এগিয়ে আসে তাদের দিকে। তৌসিফ তাকে দেখে ঘাবড়ে যায়, কারণ প্রেমিকার ভাই হয়, ভয় পাওয়ার স্বাভাবিক। তার সামনে এভাবে কথা বলাই। কিন্তু মাহি তখনও দেখেনি আরফিন ভাইকে। হঠাৎ তার নরম হাতে আরফিন ভাইয়ের শক্ত হাতের রুক্ষ স্পর্শ টের পেতেই তাকাই। তাকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু সে কিছু বলবে তার আগে হাত ধরে টেনে নিয়ে চলে যায় গটগট পায়ে। একেবারে বাড়ি ফিরে যায় মাহিকে নিয়ে। আর তারপর তো যা হওয়ার হলোই। এতদিনের সংযম পায়ে ঠেলে দিল আরফিন। যে মেয়ের জন্য এতগুলো বছর অপেক্ষা করেছে, যাকে নিজের জন্য এতগুলো বছর নজরবন্দি রেখেছে, সে অন্য কারোর জন্য লাজুক হাসে, অন্য কারোর সাথে কথা বলে লজ্জা পায়। এভাবে তো আর সম্ভব হচ্ছে না আরফিনের পক্ষে, একেবারেই নয়। অনেক চেষ্টা করেছে, আর পারল কই? শেষমেশ করেই ফেলল সবচেয়ে নিকৃষ্ট কাণ্ড কারখানা। ফ্ল্যাশব্যাক শেষ। আরফিন ভাই চলে যাওয়ার পর মাহি আর শুয়ে থাকে না। সবার আগে গায়ে চাদর পেঁচিয়ে উঠে দরজার হুকটা তুলে দেয়। তারপর ধীর পায়ে হেঁটে চলে যায় ওয়াশরুমে। অনেকক্ষণ লাগাই গোসল করতে। অনেক কিছু ভাবে পুরো সময়টা। যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, খুব খারাপ। সে আরফিন ভাইকে নিয়ে এমন কিছু কোনো দিনও ভাবেনি। আরফিন ভাই কি করে পারলো এসব করতে, তা সে জানে না, কিছুই জানে না। তার মাথা কাজ করছে না। সারা শরীরে আরফিনের করা আদরের চিহ্ন। মাহি নিজের নারী অঙ্গগুলোর দিকে তাকায়। এই তো, এই সব কিছুর স্বাদ নিয়েছে তার আরফিন ভাই। ইস, মরে যেতে ইচ্ছে করলো তার। বিয়ে ছাড়া একটা ছেলের সাথে বিছানায় গেল, কথাটা ভেবে এমন কিছু অন্য কেউ তার সাথে করলে সে সবার আগে আরফিন ভাইকে গিয়েই জানাতো, তার কাছে গিয়ে বিচার দিত। কিন্তু এখন কাকে গিয়ে কি বলবে সে? কোনোভাবে গোসল সেরে মাহির রুমে আসে। সারাটা দিন চিন্তায় আর শরীরের ব্যথায় কেটে যায়। খেতেও যায়নি নিচে। মাকে বলেছে হঠাৎ শরীর খারাপ লাগছে, তাই যেন রুমে এনে দেয় তাকে খাবারটুকু। সারা দিন আরফিন ভাই কোথায় ছিল তা মাহি জানে না, কিন্তু বিকেলের দিকে সত্যি এলো তাকে নিতে। বাড়িতে বলল দরকারে মাহিকে নিয়ে বেরোতে হবে। যেহেতু আরফিন ভাই বলেছে, তাই আর কেউ বেশি ঘাটালো না। আরফিন ভাই বলেছে মানে দরকারেই হবে। মাহির রুমে এসে বলল তাকে রেডি হতে। মাহি আধা ঘন্টা খানেকের মধ্যে রেডি হয়ে ড্রয়িং রুমে যায়। আরফিনও তখন সোফায় বসে আছে। ওকে আসতে দেখে তারা দেখিয়ে বাইরে আসতে বলে। মাহি যায় আরফিনের পিছন পিছন গাড়িতে। এখন কোথায় যাচ্ছি? মাহি জিজ্ঞেস করে আরফিনকে। কাজী অফিস, বিয়ে করব তোকে। বউ সাজবি? চাইলে বল, আগে পার্লার যাব না হয়। আরফিন উত্তর দিয়ে নিজেও প্রশ্ন রাখে। না, এটা কোনো সুখের বিয়ে নয় যে বউ সাজবো। বাবা মা, বড় বাবা বড় মা কেউ কিছু জানে না। এভাবেই বউ সেজে
বিয়ে করার ইচ্ছে নেই। মাহি কান্না আটকে বলে। বাবা মায়েরা তো এটাও জানে না যে তাদের বাড়ির বড় ছেলে আর বড় মেয়ে সারা রাত এক রুমে কাটিয়েছে, এক বিছানায় শুয়েছে, শারীরিক সম্পর্ক করেছে দুজনেই। মাহির কথা শুনে আরফিন নির্বিকারে বলে। তার লাগাম ছাড়া কথা শুনে মাহি কানে দুহাত চেপে ধরে চুপ করতে বলে। এসব কথা আর মনে না করাতে বলে। ফুপিয়ে ওঠে সে। এখন এত কেঁদে কী লাভ? যা হওয়ার তো হয়েই গিয়েছে, যা করার তাও করে ফেলেছিস। কথা বলতে বলতে পৌঁছে যায় কাজী অফিস। আসার সময় দুজনের ডকুমেন্ট নিয়ে এসেছে সে। সাথে সাক্ষী না থাকায় কাজী সাহেব ঠিক করে দেন নিজের পক্ষ থেকে সাক্ষী। তারপর দুজনের বিবাহ সম্পন্ন হয়। তারপর মাহিকে বাড়ি নামিয়ে দিয়ে আবার আবার কোথাও চলে যায় আরফিন। মাহি চলে যায় বাড়ির ভিতর। রাতে খেয়ে দিয়ে যে যার রুমে চলে গিয়েছে। মাহিও খেয়ে নিয়েছিল তাদের সাথেই। সে শুয়েও পড়েছে, ঘুমোচ্ছে এখন। কিন্তু ঘুমের ঘোরে আবারও চেনা স্পর্শ পায় গায়ে। তার সর্বাঙ্গ জড়িয়ে ধরেছে। বুকে মুখ গুজে সেখানটায় ঠোঁটে স্পর্শ দিচ্ছে সে। আস্তে আস্তে মাহির রাতে ঘুমানোর শার্টটার বোতাম খুলে সেটা গা থেকে খুলে ফেলে দেয়। এটাও খুলে নেয়। মাহি সব টের পায়, তবে ঘুম ঘুম ভাবের কারণে চোখ মেলতে পারছে না। একসময় গায়ে নরম ঠোঁটে স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। হাতের স্পর্শ শরীরে মুচড়ে ওঠে। উত্তেজনায় না গুটিয়ে নিজেকে আরও প্রশস্ত করে দেয় যতটুকু পারে। নিজেকে আরও মেলে ধরে। চোখ বন্ধ করে আরফিনের মাথার চুল টেনে ধরে সে। আরফিন ভাই। ফিসফিসিয়ে ডেকে ওঠে মাহি। আরফিন উত্তর দেয় না। সে নিজের কাজে ব্যস্ত, ঠোঁটে স্পর্শ দিতে ব্যস্ত, জিহ্বার স্পর্শ দিতে ব্যস্ত। অনেকক্ষণ পর মাথা তুলে জোরে জোরে শ্বাস নিয়েছে। মাহির দিকে তাকাই। মাহিও চোখ খুলে তাকায় হাঁপাতে হাঁপাতে। রুমের দরজা বন্ধ করে দিয়েছিলি কেন? ভেতর থেকে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে আসতে হয়েছে। আজ আমাদের বাসর রাত, ভুলে গিয়েছিস? যা করার তো কাল করেই নিয়েছেন, আজ আবার? হ্যাঁ, এবার থেকে প্রতি রাতে হবে। আরফিন অস্থির কণ্ঠে বলে। আমার সারা গা এখনো ব্যথা আরফিন ভাই, আজ না প্লিজ। হুশ, চুপ, অভ্যাস হয়ে যাবে। প্রতিদিন আদর করলে অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। কথাটা বলেই আরফিন মাহিকে অস্থির ভঙ্গিতে দেখতে দেখতে নিজের শার্ট খোলে। মাহি দেখে আরফিন আবারও তার সাথে ঘনিষ্ঠ হতে কতটা ডেসপারেট হয়ে আছে। সেদিন রাতটা আরফিন মাহির সাথে কাটিয়ে ভোর হলে নিজের রুমে চলে যায়। এভাবেই চলতে থাকে 2-3টে দিন। মাহি এই দিনগুলোতে বাড়ির বাইরে যায়নি, ইউনিভার্সিটি যায়নি সে। দুর্বল থাকে তার শরীর। নতুন নতুন বিয়ে হওয়ায় এটা স্বাভাবিক। তবে সেসব তো আর অন্যরা জানে না, তাই মা বকতে থাকে ভার্সিটি কামাই দেওয়ার কারণে। সে এখন তার ভাই বোনেদের সাথে টিভি দেখছে সোফায় বসে, সাথে মায়ের ঝাড়ি শুনছে। টিভি মোবাইল এসবে তো কোনো বাহানা দেখি না। যত মন খারাপই শরীর খারাপই সব পড়ালেখার বেলায় স্কুল কলেজ পার করে বিশ্ববিদ্যালয়ে উঠেছে, তা বাহানার কমতি নেই। এমন নানা কিছু বকবক করতে করতে যার সাথে হাতে হাত মিলিয়ে কিচেনে কাজ করতে থাকেন তিনি। মাহি সেসব কথা কানে তুলছে না। তার সম্পূর্ণ মনোযোগ টিভিতে। কার্টুন দেখছে সব ভাই বোন মিলিয়ে। ভাই বলতে তার নিজের ছোট ভাই আর বড় বাবার ছেলে, অর্থাৎ আরফিন ভাইয়ের ছোট ভাই। আরফিন ভাই নেই এখানে। তারা 3 বোন আর 2 ভাই আছে। টিভি দেখতে দেখতে মাহির ছোট ভাই মিরাজ বলে। তুমি এখান থেকে যাও তো আপু, যতক্ষণ থাকবে ততক্ষণ এই সিডি ক্যাসেট চলতে থাকবে। টিভি দেখে শান্তি পাচ্ছে না, এখান থেকে ভাগো তুমি। মায়ের বকবকানিতে বিরক্ত হয়ে মিরাজ তার বোনকে বলে, কারণ টিভিতে কি বলছে সেসব ঠিকঠাক শুনতে পাচ্ছে না তারা। চুপ থাক, তোদের বেলায় যখন বকা শুনতে হয় তখন আমি কিছু বলি, তাই এখন তোরাও কিছু বলতে পারবি না। আমি যেমন তোদের সাথে বকা শুনি তেমন তোদেরও শুনতে হবে। এখন মুখ বন্ধ কর। টিভির দিকে নজর রেখেই মাহি তার ভাইকে বলে। মিরাজ মুখ ফুলিয়ে বসে রইল। মাহির হাতে থাকা রিমোটটার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলল, এই রিমোটটা আমার হাতে থাকলে 1 সেকেন্ডও তুমি কার্টুন দেখতে পারতে না। মাহি ঠোঁট বাঁকিয়ে তাকালো। রিমোটটা যদি তোর হাতে থাকতো তাহলে টিভি এখনো বেঁচে থাকতো না। আগেরবার তো গেম খেলে রিমোটের ব্যাটারি ফুটবল বানিয়ে মাঠে পাঠিয়ে দিয়েছিলি। মিরাজ মুখ গম্ভীর করে বলল, ওটা এক্সপেরিমেন্ট ছিল।
হুম, এক্সপেরিমেন্ট না, অ্যাক্সিডেন্ট ছিল। মাহি হেসে বলল। পাশেই ছোট বোন মিলা, আরশি আর ভাই আরজান হেসে গড়াগড়ি খায়। মিলা হাসতে হাসতে বলল। মিরাজ জবাবে বলল। আমি জেরি আর ও টম সবসময় আমাকে পিছনে ঘুরে ঘুরে ধরতে আসে। মাহি ভ্রুকুচকে বলল। তুই জেরি? জেরি তো বুদ্ধিমান, তুই বরং ওর চিপসের প্যাকেট। এমন সময় মাহির মা কিচেন থেকে চিৎকার করে বললেন। এই যে টিভির আওয়াজ কমানো হোক, না হলে রিমোট জব্দ করে দিব। সবাই একসাথে রিমোটটা লুকিয়ে ফেলল। না জানি তারা ঝগড়ার তালে থেকে গেলে কোন সময় এসে হাতিয়ে নেয় আবার, তাই লুকিয়ে ফেলে। তারপর একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। মাহি হেসে বলল। চল চুপচাপ কার্টুন দেখি, না হলে আজ রিমোটই নয়, টিভিটাও বাজেয়াপ্ত হবে। আরজান মাথা নেড়ে বলল। ঠিক আছে আপু, আপস চুক্তি। তুমি আমার পপকর্ন খাবে না, আমি রিমোট কোথায় ছোট মাকে জানতে দেব না। ডান হাত বাড়াও, চুক্তি পাকাপাকি। মাহি হাত বাড়িয়ে দিল। দুজন হাত মেলালো, হাসলো। তারপর আবারও টিভির দিকে মন দিল। ঘরের মধ্যে টম জেরির আওয়াজের সাথে মিশে যাচ্ছিল ভাই বোনের হাসির শব্দ। টিভিতে টম জেরি এখন নতুন কাণ্ড শুরু করেছে। টম জেরির পিছনে ছুটছে, আর ঘরে মিরাজ, মাহি, মিলা, আরজান, আরশি সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। এমন সময় দরজার বাহিরে গাড়ির হর্ন বাজলো। মিলা জানালা দিয়ে উকি মেরে পড়ল। এই দেখো, ভাইয়া এসেছে। এবার চিৎকার চেঁচামেচি কমা, না হয় পিঠের উপর ধুমধাম পড়বে। সবাই শান্ত হয়ে গেল। মাহির বুকটা হঠাৎ কেমন ধক করে উঠল। আরফিন সত্যিই ফিরেছে। সে উঠে চলে যাওয়ার কথা মাথায় আনে। তবে তার আগেই আরফিন বাড়িতে ঢুকে যায়। আরফিন ঢুকে পড়তেই ঘরের পরিবেশ বদলে গেল। সবাই উৎসাহে কথা বলছে, কিন্তু মাহির বুকের ভিতর যেন টিপটিপ শুরু হয়ে গেছে। তার মনে পড়ছে মাত্র কদিন আগেই সবার অগোচরে তারা দুজন নামটা বদলে দিয়েছে একে অপরের জীবনে। এখন এই ভরা ঘরে হাসি ঠাট্টার মাঝেও সেই কথা বুকের মধ্যে গোপন আগুনের মতো জ্বলছে। আরফিন সোফায় বসলো। মিরাজ গিয়ে পাশে বসে বলল। আরফিন ভাই, আপনাকে ভার্সিটিতে যায় না এখন? সকালে দেরিতে ওঠে আবার ঘুমায়, দুপুরে টিভি, রাতে মোবাইল, তুমি কিছু বলবে না? আরফিন মুখে হালকা হাসির রেখা টেনে বলল। ওর একটু বিশ্রাম দরকার। মিরাজ, শরীর খারাপ বলল না কাল? পড়াশোনার চাপও তো অনেক। এই কথা মা যদি শুনে ফেলেন, তাহলে আপনিও বাঁচবেন না। মিলা হেসে বলল। মা তো এখন কিচেনে, ওর কথা কানে গেলেই। ঠিক তখনই মা দরজার পাশে এসে দাঁড়ালেন। কিসের কথা কানে গেলে কি হবে বলো দেখি? মিরাজ দ্রুত টিভির দিকে তাকিয়ে পড়ল। না না মা, টম জেরির কথা বলছিলাম। সে আরফিন ভাইয়ের সামনে বোনকে ফাঁসিয়ে দিলেও মায়ের সামনে দিতে চায় না, কারণ পরের বার সে কিছু একটা গড়বড় করলে যদি আপু পুনরায় তাকে মায়ের থেকে না বাঁচায়। মা সন্দেহে চোখে তাকালেন সবার দিকে। তোরা সবাই আজকাল এমন গোপন গোপন করে কথা বলিস কেন? মাহিটাও কেমন কেমন হয়ে থাকে, ঠিকঠাক কিছু বলে না। একটু বললে বাকি অর্ধেক মনে চেপে রাখে। আশ্চর্য। মাহি গলা পরিষ্কার করে বলল। কিছু না মা, মিরাজ এমনি এমনি বকবক করছে। মা চোখ পাকিয়ে তাকায়, তারপর চলে যায়। মিরাজ, আরজান, মিলা, আরশি ঠোঁট চেপে হাসে। মাহিও হাসে তাদের সাথে। আরফিন বসে বসে তাদের কাণ্ড দেখে। হাসি খুশি মাহির দিকে তাকায়। সেই এক দৃষ্টি, তাতে লুকিয়ে আছে কত কিছু। আরফিন নিঃশব্দে হাসলো, মনে মনে বলল। এই গোপন বিয়েটা একদিন সবার সামনে জানাবো, তবে আজ নয়। আজ শুধু এভাবেই চুপচাপ পাশে বসে থাকা ভালো। বরাবরের মতো কেটে যায় দিনটা। তবে আজ রাতে আরফিন মাহির কাছে যাবে না সিদ্ধান্ত নিয়েছিল, কারণ এভাবে প্রতিদিন নিতে না পেরে মাহি অসুস্থ হয়ে পড়তে পারে। ভার্সিটি যেতে পারছে না, লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছে। এসব ভেবে মাঝে মাঝে ছাড় দেওয়ার কথা ভাবে, কিন্তু মাঝরাত হতে হতে অনেক চেষ্টা করেও আর আটকাতে পারে না নিজেকে, সামলাতে পারে না নিজেকে। অস্থির হয়ে চলে যায় মাহির রুমের উদ্দেশ্যে। একবার নারী দেহে মেতে উঠেছে যে পুরুষ, সে পুরুষ এই নেশা থেকে সহজে বের হতে পারে না। একদিন না পেলেই মানসিক অশান্তিতে পড়তে হয়। আরফিনেরও তাই হয়েছে।
তাই কোনো কিছু না ভেবেই চলে যায় মাহির কাছে। ঘুমন্ত মাহিকে কাছে টেনে নেয়। এক পর্যায়ে মাহির ঘুম ভাগলে প্রথমে কী হচ্ছে বুঝতে পারে না, তারপর হুঁশ আসলে নিজেও সায় দেয়। আজ দুদিন পর আগের নিয়মে আরফিন ভাইয়ের সাথেই ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হলো মাহি। গাড়িতে বসে আছে দুজনেই, কিন্তু দুজনেই চুপচাপ আর নীরব। গাড়ির কাছে ঠেস দিয়ে বাহিরে তাকিয়ে আছে মাহি। রাস্তা, গাছ, মানুষ সব যেন ঝাপসা লাগছে তার কাছে। চোখের সামনে হঠাৎ ভেসে উঠছে তৌসিফের মুখ, সেই চেনা হাসিটা, সেই সরল চোখ দুটো, আর তার কণ্ঠে শেষবার শোনা কথাগুলো। মাহি, ভয় পেও না, আমি কল দিলে রিসিভ করবে, ঠিক আছে? সেদিনও তৌসিফ ফোন করেছিল বারবার, বিয়ের দিন রাতে, কিন্তু সে ফোন ধরেনি। কোন মুখে ধরবে? যে ছেলেটা তার জন্য পাগল ছিল, যে তাকে নিয়ে স্বপ্ন দেখত, সেই ছেলেটাকে ফেলে সে তো অন্য কারো বউ হয়ে গেছে। আরফিন ভাইয়ের পাশে বসে থাকতে থাকতে হঠাৎ বুকটা কেমন করে উঠল, চোখের কোণে হালকা পানি এসে জমল। চুপি চুপি হাতের পিছন দিয়ে মুছে ফেলল, যেন কেউ টের না পায়। আরফিন তখন মনোযোগ দিয়ে ড্রাইভ করছিল, একবারও তাকায়নি মাহির দিকে, কিন্তু মনে হচ্ছিল সব বুঝে ফেলেছে সে। গাড়ি যখন সিগন্যালে থামলো, মাহি নিচু স্বরে বলল, আরফিন ভাই। আরফিন না তাকিয়েই বলল। হুম। মাহি একটু থেমে বলল, আমি তো অনেকদিন ক্লাস করিনি, নোটস নেই, অ্যাসাইনমেন্ট ছিল কি না কিছুই তো জানি না। আগেরগুলো কালেক্ট করতে হবে ক্লাস শেষে, আসতে সময় দেরি হবে। আরফিন বলে। কালেক্ট করে নিস, আমি অপেক্ষা করব। মাহি নীরব হয়ে পড়ে। তারপর আরফিনও কিছু বলল না, তবে তার মুখের গাম্ভীর্য যেন আরও গভীর হলো। গাড়ি আবারও চলতে শুরু করলো। বাহিরের সূর্য একটু একটু করে উপরে উঠছে, আর মাহির ভিতরে নামছে অদ্ভুত এক ভার, যেন সে নিজের জীবনের দুটো দিকের মাঝে দাঁড়িয়ে আছে। একদিকে পুরনো ভালোবাসার অপরাধ বোধ, আর অন্যদিকে বর্তমানের গোপন সম্পর্কের দায়িত্ব। আজও কেউ জানে না মাহি এখন আরফিন ভাইয়ের বউ, কিন্তু তার নিজের মনই যেন জানে না সে এখনও তৌসিফের প্রেমিকা নাকি আরফিনের স্ত্রী। এসব চিন্তাভাবনার মধ্যে হঠাৎ আরফিনের কণ্ঠ শুনতে পায় মাহি। তৌসিফ ছেলেটার আগে পিছে যেন না দেখি। আরফিনের গলা হঠাৎ ভারী হয়ে এলো। মাহি কেঁপে উঠল। এক মুহূর্তে মনে হলো যেন কেউ কেউ যেন তার বুকের ভিতরটা শক্ত করে চেপে ধরেছে। চোখের কোণে হালকা ভয়, মুখে বিস্ময়ের ছাপ। আপনি এমন কথা বলছেন কেন আরফিন ভাই? সে কাঁপা গলায় বলল। আরফিন গাড়ির সামনে তাকিয়ে রইল কিছুক্ষণ। কারণ আমি জানি ছেলেটা এখনও তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। আমি সব জানি মাহি। মাহি চুপ। তার আঙুলগুলো জড়িয়ে ধরল ব্যাগের চেইনটা। শব্দ করেও যেন চুপ করে থাকতে চাইল। আমি কারো সঙ্গে কথা বলি না এখন, সেটাও নিশ্চয়ই জানেন। সে ধীরে জিজ্ঞেস করে আরফিনকে। আরফিন এবার তার দিকে তাকালো। সে শান্ত গলায় বলে, জানি, তবু আমি চাই না কেউ তোর কাছে আসুক, এমনকি অতীত না, ওই ছেলের সাথে বা আশপাশেও যেন তোকে না দেখি, এটাই বলছি। গাড়ির ভিতর নিস্তব্ধতা নেমে এলো। বাহিরে সূর্যের আলো একটু তীব্র হয়েছে, কিন্তু ভিতরের বাতাসটা যেন ভারী হয়ে আছে। মাহির বুকের ভিতর তখন দুটো কণ্ঠ যুদ্ধ করছে। একটা বলছে, আরফিন ঠিক বলছে, এখন সেই তোমার স্বামী। আরেকটা ফিসফিস করছে। তৌসিফকে এভাবে ভুলে যাওয়া কি এত সহজ? ক্লাসের গেটের সামনে গাড়ি থামলো। মাহি ধীরে দরজাটা খুলে নামলো। আরফিনও নেমে আসে তার পিছন পিছন। সমস্যা হলে বা অসুস্থ লাগলে আমার রুমে আসিস। আরফিন ভাই মাহিকে বলে। মাহি মাথা নেড়ে ভিতরে ঢুকে গেল। ক্যাম্পাসে ঢুকতেই পুরনো সেই চেনা গন্ধটা পেল মাহি। লাইব্রেরির পাশের কফির সুবাস, লনের ঘাসের গন্ধ, ক্লাসের করিডোরে ছেলে মেয়েদের হাসির আওয়াজ, সব কিছু যেন এক মুহূর্তে মনে করিয়ে দিল সে কতদিন দূরে ছিল এখান থেকে। ব্যাগটা কাঁধে তুলে ক্লাসের দিকেই যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে এক কণ্ঠ। মাহি। একটু থেমে গেল সে। গলায় সেই স্বরটা চেনা, একদম ভিতর থেকে চেনা। ধীরে ঘুরে তাকাতেই তৌসিফকে দেখল। হালকা দাড়ি, চোখে নিচে ক্লান্তির ছাপ, তবুও সে হাসিটা যেটা সব সময় তাকে শান্তি দিত। তুমি? মাহি ফিস ফিস করে বলল।
তৌসিফ দৌড়ে এসে সামনে দাঁড়ালো। তুমি কোথায় ছিলে এতদিন? আমি আমি কত চিন্তায় ছিলাম জানো। ফোন করেছিলাম, মেসেজ দিয়েছিলাম, তুমি একবারও রিসিভ করনি, রিপ্লাই করনি, সিন অবধি করনি মেসেজ। কি হয়েছে তোমার? আরফিন স্যার কি বলেছে তোমাকে? আমাকে একটাবার জানাতে পারতে মাহি। কতগুলো দিন চিন্তায় চিন্তায় ছিলাম তোমাকে নিয়ে। এমন কেউ করে? মাহি চুপ করে রইল, চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। তার বুকের ভিতর শব্দ করছে, কিন্তু মুখে কিছুই নেই। তৌসিফ নিঃশ্বাস ফেলে বলল, তোমার কি শরীর খারাপ? চোখ মুখ এমন লাগছে কেন? মাহি তাও উত্তর দেয় না। কথা বলছো না কেন মাহি? আমি কিছু ভুল করেছি? মাহি মাথা নাড়ল। না, তুমি কিছু করনি। তাহলে কিছু তো বলো। তোমার কি আমার জন্য একটু মন পুড়েনি? আমি কত ভয় পেয়েছিলাম জানো। তৌসিফ কাতর স্বরে বলে। মাহি ছেলেটার কাতর স্বর শুনে কষ্ট হলেও তা দেখায় না, বলে, তৌসিফ, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি আর এই সম্পর্ক রাখতে চাইছি না। আমার সাথে আর কথা বলার চেষ্টা করবে না প্লিজ। আমি কারো সাথে কোনো সম্পর্কে থাকতে চাইছি না। তৌসিফ স্থির হয়ে গেল। মাহির ঠোঁট থেকে বের হওয়া কথাগুলো যেন কানে ঢুকে বুকের ভিতর ছুরির মতো বিঁধে গেল। তার চোখের ভিতর এক মুহূর্তে সব আলো নিভে গেল। কি বললে তুমি? তার গলা কেঁপে উঠল। তুমি আর কোনো সম্পর্ক রাখতে চাও না? মাহি নীরব। বাতাসে ভেসে আসা গাড়ির হর্ন, পাখির ডাক সব যেন মিলিয়ে গেল চারপাশ থেকে। শুধু দাঁড়িয়ে আছে দুজন মানুষ, একে অপরের থেকে এক হাত দূরে, কিন্তু মাইলের ব্যবধান তৈরি হয়ে গেছে তাদের মাঝখানে। হ্যাঁ তৌসিফ। অবশেষে মাহি বলল, গলার স্বর নিস্তেজ, ঠান্ডা, যেন অনেক কষ্টে শব্দগুলো বের হয়েছে। এই সম্পর্কটা এখানেই শেষ করো। তৌসিফের গলা কাঁপছে। শেষ করো? এত সহজ? তৌসিফের চোখে অচেনা এক ঝড়। তুমি জানো আমি তোমার জন্য কি করেছি? কতবার ভেবেছি তোমার সঙ্গে দেখা করব, কেবল একটা উত্তর শুনবো তোমার মুখে। তুমি ঠিক আছো কি না জানবো। এক পলক তোমাকে দেখব, অবশেষে পেলাম, অথচ এখন তুমি বলছো সব শেষ করে দাও। মাহি কিছু বলল না। তার হাত ব্যাগের চেন আঁকড়ে ধরেছে, যেন ওটা শক্ত করে ধরা ছাড়া নিজেকে সামলাতে পারবে না। একটা নিঃশ্বাস টেনে বলল, তুমি বোঝার চেষ্টা করো তৌসিফ। কিছু কিছু সময় আসে যখন মানুষ নিজের ইচ্ছেতেও সব করতে পারে না। আমি এমন এক জায়গায় আছি সেখানে পুরনো কিছু ধরে রাখা মানে সবার ক্ষতি। তৌসিফ হতভম্ব। ক্ষতি? সে কাপা গলায় বলল, আমাদের ভালোবাসা কি কারো ক্ষতি করতে পারে? আমি তো শুধু তোমাকে চাই, অন্য কিছু না। ক্ষতির কি পেলে তুমি? আমি বুঝি না। মাহির বুকের ভিতরটা হু হু করে উঠল, চোখের কোণে পানি জমে উঠল, কিন্তু সে জোর করে মুখ ফিরিয়ে নিল। তুমি বুঝবে না। মাহি বলল ধীরে, সব কিছু বদলে গেছে তৌসিফ। না মাহি, তুমি বদলে গেছো, আর কিছু না। এই দেখো, আমি এখন আগের মতোই আছি, এখনও তোমাকে চাইছি। তোমার ঠোঁটের কিনারায় হাসি দেখতে চাইছি এখনও। আর কিছু চাই না মাহি, আর কিছু না। কিন্তু তুমি বদলে গেছো কেন মাহি? কি এমন হলো এভাবে বদলে গেলে? বলো আমাকে, বলো প্লিজ, আমি সব ঠিক করে দেব। তৌসিফের গলায় কষ্ট আর অভিমান একসাথে। মাহি মুখ ঘুরিয়ে তাকালো, চোখে ভেজা ঝলক, তবুও ঠোঁটে এক অদ্ভুত দৃঢ়তা। তুমি ভুল বুঝছো, কিছু ঠিক হবে না। আর আমি যা করছি সেটা দরকারি। আমি কারো সাথে কোনো সম্পর্কে থাকতে পারবো না এখন। আমার নিজের জীবনটা বদলে গেছে। এমন কিছু আছে যা আমি এখনই বলতে পারবো না। তৌসিফ এক পা এগিয়ে এলো। তুমি সত্যি কি বিশ্বাস করো আমি সে জানতে চাইবো না? আমি কি এতটাই অচেনা হয়ে গেছি তোমার কাছে? এক মুহূর্তের জন্য মাহি তাকিয়ে রইল তার চোখে। চোখ দুটোতে শুধু প্রশ্ন, ব্যথা আর পুরনো ভালোবাসার জ্যোতি। তার বুকের ভিতর যেন কেউ চেপে ধরল। সে নিচু স্বরে বলল, তুমি এখনও আগের মতোই আছো তৌসিফ, কিন্তু আমি আর সেই মানুষটা নই। আমার পথ অন্যদিকে চলে গেছে। তোমাকে ভুলতে বলছি না, শুধু এগিয়ে যেতে বলছি। তৌসিফ নিঃশব্দে হেসে ফেলল, একটা তিক্ত কষ্টভরা হাসি। এগিয়ে যাও। তার কণ্ঠ ভারী হয়ে এলো। তুমি জানো, যাকে নিজের জীবনে প্রতিটি স্বপ্নে রেখেছিলাম, তাকে হারিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়?
মাহি আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। তার চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখে নিস্তেজতা, মনে মনে শুধু একটা কথাই প্রতিধ্বনিত হয়েছে। আমি অন্য কারো বউ এখন। আমি দোষী হয়েও কিছু বলার অধিকার রাখি না। একটা লম্বা নীরবতা নেমে এলো তাদের মধ্যে। তৌসিফ অবশেষে ধীরে বলল, ঠিক আছে, তুমি যদি তাই চাও আমি আর কিছু বলবো না। কিন্তু মনে রেখো মাহি, ভালোবাসা কোনো শব্দে শেষ হয় না। তুমি চুপ করে থাকতে পারো, কিন্তু আমি প্রতিদিন তোমার নীরব মুখটাই দেখব মনে মনে। বলে সে ফিরে গেল। পিঠের দিকটা ছোট হতে হতে হারিয়ে গেল ক্যাম্পাসের ভিড়ে। মাহি দাঁড়িয়ে রইল। চারপাশে ছাত্রছাত্রীদের কোলাহল, হাসি, আওয়াজ, সব কিছুর মধ্যেও সে একা হয়ে দাঁড়িয়ে রইল। তার গাল বেয়ে নামছে এক ফোঁটা অশ্রু, যা সে দ্রুত হাতের পিছন দিয়ে মুছে ফেলল। কারো চোখে ধরা পড়বে না, কিন্তু ভিতরের কান্না থামছে না। তার মনে হয়েছিল জীবনটা যেন দুই ভাগে কেটে গেছে। এক ভাগে আছে ভালোবাসা, আর অন্য ভাগে শুধু দায়িত্ব আর অপরাধবোধের ভার। আর সেই মাঝখানে দাঁড়িয়ে আছে সে নিজেই, একজন নারী যাকে ভালোবাসা আর ক্ষণিকের ভুল সিদ্ধান্ত দুটোই আজ সমানভাবে শাস্তি দিয়েছে। মাহি তখনও দাঁড়িয়ে আছে ঠিক সে জায়গায়। তৌসিফের চলে যাওয়ার পরও বাতাসে তার গলার কাপা স্বর যেন ভেসে বেড়াচ্ছে। ভালোবাসার কোনো শব্দ শেষ হয় না। মাহির চোখের কোণে জমে থাকা অশ্রু সে গোপনে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তা গাল বেয়ে নেমে গেল অজান্তেই। মনের ভিতর অদ্ভুত এক ভার, যেন নিজেরই কোনো অংশকে সে কবর দিয়ে ফেলেছে একটু আগেই। ঠিক সেই সময় পিছন থেকে কেউ নিঃশব্দে এসে থামল। একটা ভারী নিঃশ্বাসের শব্দ তার কানে এলো, তারপর কাঁধে একটা পরিচিত উষ্ণ হাতের স্পর্শ। মাহি থমকে গেল। চেনা সেই গন্ধ, সেই স্পর্শ, যাকে সারা জীবন ভাই নজরে দেখে এসেছে। কিন্তু এক সর্বনাশার রাত সব বদলে দিয়েছিল। সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছিল দুজনের মধ্যে। সে রাতের পর থেকেই মানুষটার শরীরের ঘ্রাণ চিনতেও অসুবিধা হয় না তার, নিঃশ্বাসের শব্দও চিনতে পারে। তার শরীর হালকা কেঁপে উঠল। ধীরে ঘুরে তাকাতেই সামনে দাঁড়িয়ে আছে আরফিন ভাই। মাহির বুকের ভিতরটা ধক করে উঠল। তার চোখে এক মুহূর্তে ভয়, বিস্ময় আর অপরাধবোধ একসাথে ভেসে উঠল। আরফিন ভাই, আপনি এখানে? তার গলা শুকনো, শব্দটা কেমন যেন ভাঙা ভাঙা। আরফিনের মুখে হাসি নেই, চোখের দৃষ্টি শান্ত, কঠিন, কিন্তু তাতে জমে থাকা আগুন লুকোনো যাচ্ছে না। ধীর স্বরে বলে, তোকে নিতে এসেছিলাম, কিন্তু দেখি তুই অন্য কারোর সাথে বেশ ব্যস্ত। মাহি মুহূর্তেই মুখ নামিয়ে নেয়। না ভাইয়া, আমি... আরফিন তাকে থামিয়ে দিল। মিথ্যা বলিস না মাহি, আমি সব দেখেছি। তার গলায় শান্ত স্বর, কিন্তু সেই শান্তি সবচেয়ে ভয়ানক। মাহি ঠোঁট কামড়ে নিচু স্বরে বলে, ও হঠাৎ সামনে এসে দাঁড়ায়, আমি চাইলেও এড়াতে পারিনি। আরফিন তার দিকে এক পা এগিয়ে আসে। এড়াতে পারিসনি নাকি চাসনি, কোনটা? এক কথায় মাহির নিঃশ্বাস আটকে গেল। তার গলার কাছে একটা ঢোক গেল, মুখ শুকিয়ে উঠল। আপনি এমন কথা বলছেন কেন? আরফিন হালকা হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই। কারণ তোর চোখে আমি যা দেখেছি সেটা আমি ভুলিনি। আমার ভালোবাসা পেতে, আদর পেতে মরিয়া হয়েছিলি এ কদিন। ভুলিয়ে তো দিয়েছিলাম তৌসিফ ছেলেটাকে, আবার ওর কাছে আসতে হবে কেন? আদর কম পড়ে গেছে মাহি? আমার ভালোবাসা এখনো বাঁধতে পারছে না তোকে। মাহি চোখ নামিয়ে ফেলল। আপনি ভুল বুঝছেন। বুঝছি। আরফিন ধীরে বলে, আমি বুঝেছি তোকে। তোর প্রতিটা শ্বাস প্রশ্বাস, নীরবতা, অস্থিরতা, চাওয়া পাওয়া, চাহিদা, সব কিছু, সব। তুই যখন মুখ দিয়ে আমাকে মিথ্যা বলিস তখন তোর চোখ আমাকে সত্যটা জানিয়ে দেয়, জানিস? মাহি কিছু বলতে গেলেও গলা শুকিয়ে আসে। তার বুকের ভিতর ধকধক করছে। সে ফিসফিস করে বলে, আপনি অকারণে রাগ করছেন। আমি তো... রাগ না মাহি, আরফিন থামিয়ে দেয় তাকে। আমি ভয় পাচ্ছি। মাহি অবাক হয়ে তাকায়। ভয়? হ্যাঁ, আরফিনের গলা নরম হয়ে আসে। তোকে হারানোর ভয়। এত বছর ভালোবেসে যত্ন করে আগলে রেখে তোকে নিজের ভালোবাসা বোঝাতে পারলাম না। শেষে চরিত্রের বলি দিলাম দুজনের। মন যখন ছুঁতে পারিনি তখন দেহ হলেও ছুঁয়ে দিলাম।
কোনোভাবে তো তোকে বাঁধতে পারবো ভেবে, কিন্তু এখনও তোর মন আরফিন অবধি টিকে থাকতে পারছে না। কিভাবে ভালোবাসলে, কিভাবে আদর করলে আরফিন নামটাই থাকবে তোর মন মস্তিষ্কে, আমাকে বল, আমি তাই করব। মাহির বুকটা ভারী হয়ে যায়, তার চোখে পানি এসে পড়ে। সে মুখ ফিরিয়ে নেয়। সে নিচু গলায় বলে, আপনি জানেন না আমি কি নিয়ে বাঁচি প্রতিদিন। আমি নিজেকেই ক্ষমা করতে পারিনি, আর আপনি আপনি প্রতিদিন আমার সামনে দাঁড়িয়ে আমাকে আরও ভেঙে দেন। আরফিনের চোখে হালকা কষ্টের রেখা। সে ধীরে মাহির সামনে এসে দাঁড়ায়, আবেগী কণ্ঠ নিয়ন্ত্রণ করে বলে, তুই ভাবিস আমি সহজে থাকি? তুই যখন হাসিস আমি নিজেকে ভুলে যাই, তুই যখন কাঁদিস আমি ভিতর থেকে পুড়ে যাই। তুমি যে আমার কাছে শুধু প্রিয় নস, তুই আমার অভ্যাস মাহি। মাহি চোখ তুলে তাকায়। তার চোখে জল এবার আটকে রাখা যায় না। আপনি জানেন না এই অভ্যাসটা আমাকে কতটা পুড়াচ্ছে। আরফিন ভাই, আপনি আমার ভাইয়ের মতো ছিলেন এক সময়, আর এখন এই সম্পর্ক, এই সব কিছু। থাম। আরফিন নরম কিন্তু দৃঢ় স্বরে বলে, ভাই ছিলেন, ভাই আছেন, এসব শুনতে জাস্ট ঘৃণা লাগছে। তোর গা গোলাচ্ছে না? আমার সাথে শুয়ে এখনও ভাই ভাই করছিস? তাছাড়া এখন বিবাহিত আমরা, ভুলে যাবি না? মাহি চমকে তাকায়। কিন্তু আমি তো এখনও সেই ভাই শব্দটা ভুলতে পারি না। তাই তো কষ্ট পাই। ভালোবাসার মানুষের মনে অন্য কারো জন্য প্রেমের অনুভূতি, আর নিজের জন্য ভাই ডাক। আরফিন ফিসফিস করে বলে। মাহি আর চুপ থাকতে পারে না। তার গলার স্বর কাঁপছে। ভালোবাসা মানেই সব পেতে হবে এমন না। কিছু ভালোবাসা থাকে শুধু কাটার মতো, ভেতরে বিঁধে থাকে, কিন্তু কেউ দেখে না। আরফিন নীরব হয়ে যায়। তার চোখে গভীর অন্ধকার, যেন সে নিজেকেই খুঁজে পাচ্ছে না। একটু পর ধীরে বলে, তাহলে তুই কষ্ট পেতে চাস? আমি দেখব এমন? না, মাহি গলা নিচু করে বলে। আমি শান্তি চাই, কিন্তু শান্তি আমার কাছে নেই এখন। আরফিন এক পা পিছিয়ে আসে। তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে গ্লানি। তুই জানিস তোর এই শান্তি আমাকে অসহায় করে তোলে। তুই যত দূরে যেতে চাস আমার তত কাছে আসতে ইচ্ছে করে। দুজনের মাঝে ভারী নীরবতা নেমে আসে। চারপাশে ছাত্রছাত্রীদের ভিড়, অথচ তাদের চারপাশটা যেন অন্য এক জগৎ, যেখানে শুধু নিঃশ্বাসের শব্দ। আরফিন অবশেষে বলে, চল গাড়িতে ওঠ, তোকে আর এই জায়গায় একা দেখতে চাই না। মাহি চুপচাপ হাঁটতে শুরু করে। আরফিন পাশে পাশে চলে, তবে তাদের মাঝে দূরত্বটুকু অদৃশ্য হলেও ক্রমে যেন ভারী হয়ে ওঠে। গাড়ি দরজা খুলে দেওয়ার সময় আরফিন একবার তাকায় তার দিকে। ভেবেছিলাম কিছুদিন ছাড় দেব, কিন্তু মন যেখানে বাঁধতে পারছি না সেখানে শারীরিক দূরত্ব আরও দূরে সরিয়ে দেবে দুজনকে। তাই আর ছাড় পাবি না, মাথায় রাখিস। মাহি কিছু বলে না। গাড়ি চলতে শুরু করে। বাইরে সূর্য ডুবে যাচ্ছে, আর গাড়ির ভিতরে ছায়া লেপ্টে আছে দুজনের মুখে। কেউ কিছু বলে না, কিন্তু বাতাসে ভাসছে এক অজানা প্রতিজ্ঞা, যে ভালোবাসা হয়তো ভুল ছিল, তবুও তাদের কেউই তাকে আর মুছে ফেলতে পারছে না। ঘরের বাতাসটা আজ অন্যরকম। সন্ধ্যার আলো নরম, বাইরে সূর্যের শেষ আলোর ঝলক কাঁচের জানালা দিয়ে ভিতরে ঢুকছে। সবাই বসে আছে, মা, বাবা, ভাই বোনেরা, হাসি আড্ডা চলছে। কিন্তু হঠাৎ আরফিনের মা বলে ওঠেন, বলছিলাম ছোট, বাড়ির দুটো ছেলে মেয়ে বড় হচ্ছে, মাহি আর আরফিন, দুজনের জন্যই ঘন ঘন প্রস্তাব আসছে। কি করা যায় বলতো? সেই দিনও পাশের বাড়ির রুহির মা নিজের ভাগ্নির জন্য মাহিকে চাইতে এলো। মাহি কিচেনে, কিন্তু দূরে থেকেও ড্রয়িং রুমে মা চাচিদের কথাগুলো কানে আসলো। থমকে থাকলো কিছু মুহূর্ত। সে হালকা শ্বাস নিল। নিজের জন্য ব্ল্যাক কফি বানাতে এসেছিল। চামচ নাড়তে নাড়তে যেন অদ্ভুত উত্তেজনা আর আশঙ্কার ভার সামলাচ্ছে। মাহির মা হেসে যোগ করলেন, হ্যাঁ ভাবি, আপনাকে মাহির কথা বলল। আমি তো মাহি আফরিন দুজনের জন্য প্রস্তাব মানা করতে করতে অতিষ্ঠ, কিন্তু এখনও মাহিকে একটু বড় হতে হবে। সংসারে কিছু বুঝে না এখনও। মাহি আরও বড় হোক, অনার্সটা অন্তত শেষ হোক, তারপর দেব বলেছে ওর বাবা, তাই মানা করে দিয়েছি বারবার সবাইকে। তবে আরফিনের জন্য ভাবতে পারেন, বয়স তো অনেক হলো আরফিনের,
এবার ঘরে বউ তোলার পালা। তবে হঠাৎ করে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। মাহি চোখ নামিয়ে নিল। গলা শুকিয়ে গেছে, কণ্ঠ তেমন থাকে না। সে শুধু শুনছে, কিন্তু মনে মনে অজানা এক অনুভূতি ধীরে ধীরে জেগে উঠেছে। আরফিনের মা আবার বলে, দেখো, ছেলে মেয়েদের জন্য প্রস্তাব আসে, কিন্তু আরফিনের বাবাও একই কথা বলেছেন। মাহিকে এখন বিয়ে দিবে না, একটু বড় হোক, তারপর ঠিক হবে। আর আরফিনের দিকটাও এখন ভালো করে দেখবো ভাবছি, তবে ভালো মেয়ে পেতে সময় তো লাগবে। মাহির বুকটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ভালোবাসা থাকুক বা না থাকুক, নিজের স্বামীর জন্য অন্য কাউকে কেউ বেছে নেবে, এই ভাবনা তার হৃদয়কে অচেনাভাবেই চুপচাপ কাঁপিয়ে দিল। সে জানে আরফিন ভাই তাকে ভালোবাসে, তারা তো বিবাহিত। বাকিরা না জানুক, তারা দুজনে তো জানে। তাও সে এইসব কথা নিতে পারছে না, শুনতে পারছে না। মনের কোথাও একটা কাঁপিয়ে দিয়েছে। মাহি চুপচাপ হাতের চামচটা নাড়ছে, অথচ কফিটা মিক্স হয়ে গিয়েছে কখন তার সেদিকে হুঁশ নেই। চোখে অদ্ভুত উত্তেজনা, তার মুখ নিরুত্তাপ। এ সময় আরফিন আস্তে আস্তে উপরের সিঁড়ি দিয়ে নামে। মাহি তার দিকে তাকায় না, কিচেনে খেয়ে নিয়েছে কফি, তারপর বের হয়ে ধীরে ধীরে চলে যেতে চায়। এভাবে আরফিনের আসার সাথে সাথে মাহি চলে যাওয়ার বিষয়টা তার চোখে পড়ে। তেজটা চোখে চাই, চেহারা গম্ভীর তার। সে আসতেই চলে গেল, তাকে এড়িয়ে চলছে। হ্যাঁ, এড়িয়েই তো গেল, কিছু বলে না সে। গম্ভীর মুখে মা চাচির পাশে বসে। এক কাপ কফি চাই। এক কাপ কফি দাও তো মা, মাথাটা ধরেছে। দাঁড়া, আনছি। কথাটা বলে মা উঠে যান। ততক্ষণ আরফিন ছোট মায়ের সাথে নানান কথাবার্তা বলে। মিনিট কয়েক পর মা কফি নিয়ে আসলে সে মায়ের থেকে ওটা নিয়ে চুমুক দেয়। অনেক তো হলো, আর কত মায়ের থেকে কফি খুঁজবি, বোনের থেকে কফি খুঁজবি? আরফিনের মা কথাটা বলেন কারণ এখন মায়ের কাছে কফি চাইলেও সাধারণত মাহির কাছেই চাই বেশিরভাগ সময়। আরফিন মায়ের কথা শুনে চোখ তুলে তাকায়। কি বলতে চাইছো বলে ফেলো, এত না ঘুরিয়ে পেঁচিয়ে বলে ফেলো। আরফিন জানে মা কিছু একটা নিয়ে কথা তুলতে চাইছে। মায়ের স্বভাব সম্পর্কে সে অবগত। মা গলা ঝেড়ে বলেন, বলছিলাম, বয়স তো অনেক হলো তোর, এবার তো বউ আনা দরকার বাড়িতে। সময় অসময় কফির জন্য আর কত মা বোনকে জ্বালাবি? বউ আন, মাঝরাতেও কফি খেতে চাইলেও সমস্যা থাকবে না আর। আরফিন হঠাৎ বউয়ের কথা কোত্থেকে এলো বুঝতে পারল না। তবে বউ কথাটা শুনতেই আরফিনের চোখে মাহির চেহারাটা ভেসে উঠল। মেয়েটাই তো তার বউ, তবে মা চাচি তো আর তা জানে না। যাই হোক, সে উত্তর দেয়, হঠাৎ বউ নিয়ে পড়লে কেন? যখন আমার বউ দরকার হবে আমি তোমাদের জানাবো, এখন এসব কথা রাখো। আরফিনের জবাবে মা চাচি নাখুশ। তারা ছেলেকে আরও নানান কিছু বলেন, বোঝান, যাতে ছেলে বউ আনতে রাজি হয়। কিন্তু আরফিন সেসব কথা কানে তোলে না। সে কফিটা শেষ করে পাশে রেখে তারপর উঠে চলে যায়। উপরে উঠে সে নিজের রুমে যায় না, মাহির রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দেয়। মাহি ব্যালকানিতে আকাশের দিকে চেয়ে আছে, কিছু হয়তো ভাবছে। আরফিন সেখানে যায়। বেশ কিছুক্ষণ ব্যালকানির দরজায় বাহু ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে আর মাহিকে দেখতে থাকে পিছন থেকে। তার প্রেম, তার ভালোবাসা, তার বউ। চুলগুলো হাওয়ায় উঠছে, একদম কালো, ঘন আর লম্বা চুল, সাক্ষাৎ পরি। গা থেকে বেলি ফুলের সুবাস আসে মাহির। আরফিন সেই ঘ্রাণটা খুব করে পাচ্ছে। সে ভাবেইনি মাহিকে নিয়ে যা যা স্বপ্ন দেখত সেসব এখন অনাকাঙ্ক্ষিতভাবে পূরণ হয়ে যাবে কোনো একদিন। মাহির সাথে থাকছে, ভালোবাসছে, আদর করছে, আদর নিচ্ছে, সামনে নিজের কাছে নিয়ে যাবে পরিবারকে সব জানিয়ে। দরকার পড়লে আবার বিয়ে করবে, তারপর ঘরে তুলবে, নতুন করে সংসার করবে, একসাথে থাকবে, তার বাচ্চা পেটে ধরবে মাহি। তারপর তারপর সে বাবা হবে, মাহি মা হবে। এভাবেই তাদের একটা ভরপুর সংসার হবে, একসাথে পুরো হবে। কত কিছু ভেবে ফেললো এক মুহূর্তে আরফিন। কিন্তু হঠাৎ ঘোর ভাঙতেই মনে পড়ে মাহি তাকে ভালোবাসে না, তাকে চায় না, অন্য কাউকে চাই, তাকেই ভালোবাসে। আরফিনের জন্য কোনো জায়গা নেই তার মনে, কোনো জায়গা নেই।
এত এত ভালোবাসা আদর দিয়েও সে জায়গা করে নিতে পারেনি মাহির মনে। বিয়ের বন্ধনে বেঁধেও জায়গা করে নিতে পারেনি। এই তো একটু আগেও তাকে নিচে নামতে দেখে এড়িয়ে গেছে। তাকে হয়তো দেখতেই চায় না, যে কারণে সে নিচে নামতেই মেয়েটা উপরে চলে এসেছে। আরফিনের মাথা গরম হয়ে যায় সব কথা মনে পড়তেই। সে গিয়ে পিছন থেকে রুক্ষভাবে নিজের সাথে জড়িয়ে ধরে মাহিকে। মাহি ভীষণ ভয় পায় প্রথমে। কে এভাবে তাকে জড়িয়ে ধরল? গায়ে হাত দিল ভেবে মাথা ঘুরিয়ে তাকাতেই আরফিনকে দেখতে পাই। তারপর গিয়ে একটু শান্ত হয়, শ্বাস নেয়। ভয় পেয়েছিল সে। আরফিন ভাইয়ের কাছে যবে থেকে নিজেকে বিলিয়ে দিয়েছে তবে থেকে কেউ একটু ছুলেই ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে পড়ে। কে না কে গায়ে হাত দিল ভেবে। পেটে আরফিনের রুক্ষ হাতের স্পর্শে সে ব্যথা পাচ্ছে। ঢোক গিলে জিজ্ঞেস করে, কি হয়েছে আরফিন ভাই, এমন করছেন কেন? আরফিন হাতের স্পর্শ আরও দৃঢ় করে জানতে চাই। কেমন করছি? কেমন করছেন মানে? এভাবে ধরে রেখেছেন কেন? আমি তো ব্যথা পাচ্ছি, ছাড়ুন প্লিজ। মাহি নিজেকে ছাড়াতে চেয়ে বলে, ছাড়াবো মানে? বউকে ধরেছি। বউ, তুই আমার স্বামী হই আমি তোর, ভুলে গিয়েছিস? আমি ছুলে খারাপ লাগে তোর, তাই না? খুব খারাপ লাগে। আরফিন দাঁতে দাঁত চেপে বলে, এসব কেমন কথা? আপনি ছুলে খারাপ লাগে এই কথা আমি বলেছি? মন করা কথা বলে আমার উপর দোষ চাপানোর মানে কি? আমি দোষ চাপাচ্ছি? আমার মন গড়া কথা, তোর মনের কথা নয় এগুলো। আমি ছুলে তোর খারাপ লাগে না? আরফিন বলে। মাহি বিরক্ত হয়ে বলে, আপনি ছুলে খারাপ লাগলে নিশ্চয়ই আপনার সাথে বিছানায় শুয়ে পড়তাম না, তাই না? বাচ্চাদের মতো কথা বলবেন না। সত্যি করে বলতো, আমি আদর করলে বেশি ভালো লাগে নাকি ওই তৌসিফের আদর পেতে মন চায় তোর? বল। সামনে ফিরিয়ে মাহির মুখের আজলা নিজের হাতে নিয়ে কাতর স্বরে বলে আরফিন। মাহির গা ঘিনঘিন করে ওঠে, হাতটা ছাড়িয়ে নেয় নিজের থেকে। চুপ করুন, আপনি আমাকে অপমান করছেন। তৌসিফকে নিয়ে এসব ভাবনা কখনোই মাথায় আনিনি, আর এখন তো নয়ই। তাও এসব কেমন ধরনের কথাবার্তা? তাহলে নিচে আমি যাওয়া মাত্র চলে এলি যে? আমাকে ভালো লাগলে চলে এলি কেন? আমার যেখানে থাকি সেখানে তুইও থাকলে সমস্যা কি? চলে আসতে হবে কেন? আরফিন অধৈর্য হয়ে বলে, জানেন না কেন? বউ খুঁজছে আপনার জন্য, মা আর বড় মা। বউ আনবে। আমাকে বিয়ে করে এখনও শুধু চাহিদা পূরণ করার বেলায় ব্যবহার করেন। এর মধ্যে আপনার জন্য বউ আনতে চাইছে তারা। আমার ওই মেয়ের জন্য খারাপ লাগছিল। তার শ্বশুরবাড়িতে আগে থেকেই তার সতীন থাকবে, অথচ সে জানবেও না এটা ভেবে। কষ্ট হচ্ছিল ওই বেচারির জন্য, যার স্বামী শুধু চাহিদা পূরণ করার জন্য অন্য কাউকে বিয়ে করে পাশের ঘরে রেখে দিয়েছে কথাটা ভেবে। এই জন্য চলে এসেছি, বুঝেছেন? মাহি রেগে গিয়ে অভিমানের সাথে বলে। আরফিন তার সব কথা শুনে মন দিয়ে। মাহি সারা চেহারায় চোখ বোলায়। আমি তোকে শুধু চাহিদা পূরণ করার জন্য বিয়ে করেছি? তো আর কি? তোর এটাই মনে হয়েছে এতদিন ধরে? আর নয়তো কি, আপনি বলুন। এখনও পড়িস অনার্স ফার্স্ট ইয়ারে। এখনই আমার কাছে নিয়ে এলে সংসার শুরু করে দিলে বাকি জীবন কি করবি? লেখাপড়া শেষ করতে পারবি? ভুল একটা করেছি দুজনে মিলে, যার কারণে বিয়ে করে নিতে হলো। আর যেমনটা বলেছিস, চাহিদার কারণে আটকানো সম্ভব হয় না, তাই আসি। কিন্তু সব শুধু চাহিদা। আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? এত যত্ন চোখে পড়ে না? এখন লুকোচুরিতে আছি বলে কিছুটা সামলে আছি দুজনে। বিয়ের বিষয়টা বাড়িতে জানিয়ে তোকে ঘরে তুললে আগের মতো নিয়ন্ত্রণ থাকবে কোনো কিছুতে? তোকে এখন সবাই লেখাপড়ার জন্য যে চাপ দিচ্ছে সেটা আর দিবে? তুইও মন দিয়ে লেখাপড়া করতে পারবি বল? আরফিন নিজের সব কথা বলে। মাহি চুপচাপ শোনে। বেশ কিছুক্ষণ নীরব থেকে অবশেষে বলে, কিন্তু আপনার জন্য মেয়ে দেখছে, বউ আনতে চায় সবাই আপনার জন্য। সেসব আমি দেখে নেব, তোর চিন্তা করতে হবে না। আরফিন বলে মাহির কথার জবাবে। আমার চিন্তা করতে হবে না, তাই না? এদিকে আপনার জন্য বাড়ির সবাই মেয়ে খুঁজছে বউ বানানোর জন্য, আর আপনি বলছেন আমাকে চিন্তা করতে না। আর কি দেখে নেবেন? মেয়ে দেখতে যাবেন সবার সাথে, এভাবে দেখে নেবেন আর আমি নিশ্চিন্ত থাকবো? মাহির ভিতরটা রাগে ফেটে যাচ্ছে। তার স্বামীর জন্য মেয়ে দেখবে, কথাটা ভাবতেই রক্ত টকবক করছে তার।
আরফিনের শার্টের কলারে হাত রেখে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে সে। আরফিনের তাতে রাগ করার কথা, কিন্তু মাহির মধ্যে নিজের জন্য পজিটিভনেস দেখে তার রাগ এলো না, বরং ভীষণ ভালো লাগলো। তার মনের কোথাও একটা শান্তি অনুভব করলো, যেন মাহি তার জন্য জেলাস ফিল করছে, মেয়ে দেখবে বলে জেলাস ফিল করছে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফোটে। মাহির কোমরে হাত রেখে তাকে কাছে টেনে বলে, আচ্ছা, এত রাগ করতে হবে না। আমি মানা করে দিচ্ছি নিচে গিয়ে। কোনো মেয়েটে দেখবে না কেউ। আরফিনের বউ শুধু মাহি, আর কেউ না। কেউ না, শুধু মাহি, ঠিক আছে? এখন একটু রাগ কমা। রাগ করলে ভাগ কমে, ছোটবেলায় বাবা বলতো, মনে নেই? ভাই, এত রাগ করতে হবে না। কথাটা বলেই মাহির নাক টেনে দেয় আরফিন। তাতে মাহির চোখ মুখ কুঁচকে যায়, আরও রেগে ওঠে। আরফিন তা দেখে শব্দ করে হাসে। নাইট ক্লাবে চারপাশে বেজে চলেছে গভীর বেসের তালে ইলেকট্রনিক্স মিউজিক। আলোর ঝলকানিতে মুখগুলো কখনো স্পষ্ট, কখনো অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ঘামে ভেজা শরীরগুলো তালে তালে দুলছে। ককটেল গ্লাসে বরফ গলে পড়ে আছে। ঠিক তখনই দরজাটা খুলে গেল। ভিতরের আলো হঠাৎ ম্লান হয়ে যায়। কালো স্যুট, ধীর পা, ঠোঁটে হালকা হাসি। তৌসিফ ঢুকে পড়ে, যেন নিজের রাজ্যে ফিরে এসেছে। আশেপাশের মেয়ে ছেলেরা এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকে, তারপর আবারও নিজেদের তালে ফিরে যায়। কিন্তু তৌসিফের চোখ খুঁজে বেড়ায় একজনকে। খুঁজতে খুঁজতে ডান্স ফ্লোরে নাচতে থাকা অন্যান্য তরুণ তরুণীদের চিল্লিয়ে বলা নানান কথাবার্তা কানে আসে তার। কেউ বলছে, আবার কেউ বলছে, ডান্স করবে তুমি এখানে? অন্য একজন কোনো মেয়ের সাথে ফ্লার্ট করছে। কিছু মানুষ অন্ধকারেই সুন্দর লাগে, অন্য কেউ বলছে চোখ সরাতে পারছো না, তাই না? এমন নানার কথাই তৌসিফের কানে আসে, তবে সেসবে পাত্তা দেয় না সে। এসব তার জন্য নতুন না। ডান্স ফ্লোরের আলো এবার নরম নীল রঙে ভরে যায়। সবার মাঝে সে লাল পোশাকের মেয়েটা, পরনে গাঢ় লাল রঙের স্যাটিন ড্রেস। চকচকে কাপড়টা আলোয় রং বদলায়, কখনো রক্তিম, কখনো ওয়াইন লাল। ড্রেসের কাটটা আধুনিক, এক কাঁধ খোলা, অন্য পাশে হালকা ভাঁজ, বক্ষবাজ বিশ্রীভাবে দৃশ্যমান। ড্রেসটা দৈর্ঘ্যে হাঁটুর বেশ উপরে, পিঠের দিক উন্মুক্ত হওয়ায় নরম বাঁক স্পষ্ট। চুল খোলা, নিখুঁতভাবে স্টাইল করা, যেন কোনো ম্যাগাজিনের কভারের মডেল। পায়ে সিলভার স্ল্যাব হিল। নাচের তালে কোমর দুলছে, পা টলছে বলে ঝিকিমিকি করছে। গলায় সূক্ষ্ম ডায়মন্ড চেন, হাতে পাতলা ঘড়ি। সব মিলিয়ে একটা এক্সপেন্সিভ সিম্পলিসিটি, যা বলে দেয় সে ফ্যাশন বোঝে। দৃষ্টি কাড়ে, চোখে হালকা কাজল, ঠোঁটে তামাটে লিপ গ্লস। তৌসিফের শিকারী নজর তার দিকে স্থির থাকে। ভিড়ের ভিতরেও তাকে খুঁজে বের করে নিয়েছে সহজেই। এক হাতে ওয়াইনের গ্লাস, অন্য হাতে সিগারেট নিয়ে সে ধীরে এগিয়ে আসে তার দিকে। তৌসিফ তার পাশে এসে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলে, তোমার চোখে কি আলো বেশি নাকি এই ক্লাসের? মেয়েটা ভ্রু তুলে তাকায়, ঠোঁটের কোণে এরকম মুচকি হাসি। দুটাই, কিন্তু দুটার রঙই তো ভিন্ন। তৌসিফ সামান্য ঝুঁকে পড়ে, কাছাকাছি হয় মেয়েটার। গলার স্বর নিচু করে বলে, তাহলে সাবধান, আমি যেটার দিকে তাকাই সেটাই পুড়ে যায়। মেয়েটা হালকা হেসে গ্লাসের বরফ কুড়িয়ে নেয় আঙুলে। ডোন্ট বি সো ড্রামাটিক সেট। ওকে দেন, লেটস বি রিয়েলিস্টিক। কথাটা বলেই মেয়েটাকে কাঁধে তুলে নেয় তৌসিফ। মেয়েটার মুখেও ক্রূর হাসি ফুটে। তৌসিফ সব কিছু উপেক্ষা করে মেয়েটিকে নিয়ে চলে যায় প্রাইভেট সেকশানে, যেখানে সপ্তাহে 4-5টা রাতই কাটায় সে এই মেয়েটাকে নিয়ে। মিউজিকের তালে আলো আবার ঝলকায়, শব্দ বাড়ে। তাদের চোখ একে অপরের চোখে আটকে থাকে। প্রাইভেট সেকশানে একটা রুমে গিয়ে মেয়েটাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় সে। তারপর শার্টের বোতাম খুলে মেয়েটার কাছে যায়। সেখানেই কেটে যায় দুজনের বাকি রাতটুকু। মাহিদের বাড়ির দৃশ্য। সকাল সকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে মাহি। কাল রাতে আরফিন ভাই তার রুমে থাকলেও তেমন ঘনিষ্ঠতা হয়নি দুজনের মধ্যে। নানান রকম কথা বলে গল্প করে আরফিন ভাইয়ের বুকে ঘুমিয়ে পড়েছে সে। অবশ্য সকালে উঠে আরফিন ভাইকে নিজের বুকেই পেয়েছে, কিন্তু ঘুম ভাঙতেই সে তাড়াতাড়ি ডেকে দেয়, আর আরফিন ভাইও চলে যায়।
এ অবধি তাদের এই লুকোচুরিতে কোনো সমস্যায় পড়তে হয়নি, কারণ উপরে তারা ভাই বোনেরা থাকে, শুধু বড়রা থাকে না, তারা থাকে নিচে। আর ভাই বোনেদের তো প্রতিদিন মাহিকেই ডেকে দিতে হয়, তারা নিজে থেকে উঠতেই পারে না কোনোদিনও। তাই কোনো সমস্যায় পড়তে হয়নি আরফিন ভাইকে নিয়ে। মাহি ফ্রেশ হয়ে ভাই বোনেদের ডেকে বিছানা গুছিয়ে সব কাজ সেরে নিচে আসে। সবাই তখন ডাইনিংয়ে নাস্তা করছে, সেও বসে পড়ে। খাওয়ার মাঝে আরফিন ভাই হঠাৎ মায়ের উদ্দেশ্যে বলে, শোনো মা, কাল মেয়ে দেখা নিয়ে কথা তুলেছিলে, আমি মানা করে দিয়েছিলাম। কতটুকু মাথায় ঢুকিয়েছো জানি না, কিন্তু আবারও বলছি, মেয়েটে দেখবে না, আমি নিজেই বলবো বিয়ে করার হলে। বুঝতে পেরেছো? আরফিন খেতে খেতেই বলে। মা চাচি দুজনেই তার কথা শুনে মাথা তুলে তাকায়। বাবা, এমনভাবে মেয়ে দেখতে মানা করছিস যেন নিজেই ঠিক করে রেখেছিস আগে থেকে। তা সত্যি সত্যি ঠিক করে নাকি? এমন হলে বল, আমরা না হয় তার বাড়িতেই নিয়ে যাই প্রস্তাব। আরফিনের মা ছেলের কথার উত্তর দেন। আমারও তো তাই মনে হচ্ছে। কি বাবা, ঠিক করে রেখেছো নাকি আসলেই? মাহির মা। সময় হলে বলবো। আরফিন জবাব দেয় না চাচিকে। তার কথাই সকলেই ধরে নেয় আরফিনের কারোর সাথে সম্পর্ক আছে, তাই আর মেয়ে দেখার কথা মাথায় আনে না। তাদের সব কথা মাহি চুপচাপ নত মস্তিষ্কে শোনে। কথা শেষে খেতে খেতেই আরফিন মাহির দিকে তাকায়। মাহি না তাকিয়েও তা বুঝতে পারে। লজ্জা পায় খানিকটা, তবে তাও তাকায় না আরফিনের দিকে। ইউনিভার্সিটিতে মাহি আরফিন ভাইয়ের সাথে এসেছে বরাবরের মতোই। দুই বান্ধবীকে নিয়ে ক্লাস ব্রেক দেওয়ার ক্যান্টিনে এসেছে। চারপাশে চায়ের কাপে ঠক ঠক শব্দ, ফ্রাইয়ের গন্ধে ভরে আছে বাতাস, আর পিছনে কারো গিটারে ভুলে যাওয়া সুর। রাইয়া প্রথম বান্ধবী ট্রেতে নুডলস রেখে বসে মুখ বাঁকিয়ে বলে, দেখো, আজ আবার টমেটো সস নেই। এই ক্যান্টিনে একদিনও শান্তি নয়। হেসে গ্লাসে চা ঢালে বলল, তুমি না ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য না, অভিযোগ করার জন্য আসো। মাহি তখন ফোনে ব্যস্ত, কিছু একটা পড়ছে। রাইয়া চা খেতে খেতে জিজ্ঞেস করে, এই যে আমাদের চুপচাপ মাহি, আজ সারাক্ষণ ফোনে, কার সাথে? মাহি মাথা তুলে তার দিকে তাকায়, মুখে হাসি টেনে বলে, না কিছু না, ক্লাসের নোটস দেখছিলাম। মাঝে কয়েকদিন তো আসেনি ক্লাসে, অনেক কিছু মিস গেছে, তাই দেখছিলাম। নোটে নাকি আজকাল নীল হার্ট দেওয়া যাবে? তিনজন একসাথেই হেসে ওঠে। হাসির শব্দে পাশের টেবিলে ছেলেরা একবার তাকায়, তারপর আবারও নিজেদের আলাপেই মগ্ন হয়। ক্যান্টিনের দরজা দিয়ে হাওয়া ঢোকে, পর্দা হালকা নড়ে ওঠে। তৃষা হঠাৎ গম্ভীর স্বরে বলে, এখন কি আমাদের সিনিয়র তৌসিফ ভাইয়ের সাথে আগের মতো কথাবার্তা বলিস না মাহি? মাহি চমকে তাকায় তার কথা শুনে। কেন? না এমনি, আগের মতো তোদের কথাবার্তা বলতে দেখা যায় না, তাই বলছিলাম। ফোনেও তো যোগাযোগ ছিল তোদের, অনেক কথাবার্তা বলতি সময় অসময়ে, এখন কি একেবারেই কন্ট্যাক্ট করিস না মাহি? তৃষা গম্ভীরভাবেই জানতে চাই। তেমন কিছু না তৃষা, আগের মতো কারোর সাথেই কথা বলি না এখন। অসুস্থ ছিলাম, দেখলি তো, কদিন ভার্সিটিতেও আসিনি, এই আর কি। মাহি, তোকে একটা কথা বলি আজ, যদিও আগেই বলা উচিত ছিল, কিন্তু আজ কেন জানি বলতে মন চাইলো। কিছু মনে করিস না, কিন্তু পারলে তৌসিফ ছেলেটার সাথে যোগাযোগ কম রাখিস, তোর জন্যই ভালো হবে। তৃষা গম্ভীর মুখে বান্ধবীকে সতর্ক করলো, যেন তার কথা শুনে মাহির ভ্রু কুঁচকে যায়। হঠাৎ এ কথা বলছে কেন তৃষা? কেন বলতো, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হতে হবে কেন? তোর কি তৌসিফের সাথে যোগাযোগ কমাতে বলে কষ্ট হচ্ছে? তৃষা সন্দিহান কণ্ঠে বলে। মাহি তাতে থতমত খেয়ে যায়, ইতস্তত করে বলে, তেমন কিছু না তৃষা, আমি এমনিই বলছিলাম। আর তৌসিফের সাথে আমার এখন কোনো রকম যোগাযোগ নেই, আর না কোনো সম্পর্ক আছে। তার কথা শুনে তৃষা যেন স্বস্তি পায়। তিনজনে আবারও মেতে ওঠে নিজেদের মধ্যে। ভার্সিটি শেষে সব স্টুডেন্ট চলে যায়, কিন্তু টিচার্সরা এখনও বের হয়নি। তাই মাহি বাহিরে অপেক্ষা করছে আরফিন ভাইয়ের জন্য। এদিক ওদিক হাঁটছে, গুনগুন করতে করতে গাইছে, অমনি কোথা থেকে তৌসিফ আসে।
মাহি কেমন আছো? একা দাঁড়িয়ে আছো যে, কোনো দরকার? তৌসিফ। মাহি হঠাৎ তৌসিফকে দেখে ভয় পেয়ে আশেপাশে তাকায়, কোথাও আরফিন ভাই আছে কিনা দেখে নেয়। না, না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। তৌসিফের কথার পিঠে বলে, আমি খুব ভালো আছি তৌসিফ, আর আমার কোনো দরকার নেই। কথাটা বলে অনাগ্রহ নিয়ে তাকায়, যাতে তৌসিফ বুঝতে পারে সে তার সাথে কথা বলতে চাইছে না, আর চলে যায়। কিন্তু তৌসিফ সেসবে পাত্তা দেয় না। নিজ থেকে মাহিকে বলে, তুমি কি আরফিন স্যারের জন্য অপেক্ষা করছো? আজ প্রফেসরদের একটা মিটিং আছে, আমরা কোথাও একটু গিয়ে বসি, কথা বলি। মিটিং? কিন্তু আরফিন ভাই তো আমায় এমন কিছু জানায়নি। মাহি চিন্তিত স্বরে বলে, ওটা হঠাৎ করে ঠিক হয়েছে, আগে থেকে প্ল্যান করা ছিল না, তাই হয়তো বলেনি। তুমি আমার সাথে চলো, একটা ক্যাফেতে গিয়ে বসি, কথাবার্তা বলি। অনেক দিন তো হলো কোনো কথা হয় না আমাদের। ক্ষমা করো তৌসিফ, কিন্তু আমি এখানেই ঠিক আছি, কোথাও যেতে চাচ্ছি না। তুমি প্লিজ তোমার অন্য কোনো কাজ থাকলে এখন আসতে পারো। মাহি তৌসিফকে উপেক্ষা করে বলে তৌসিফের এতে রাগ লাগে, হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তবে মাহির সামনে যে রাগ প্রকাশ করে না। মিষ্টি স্বরে কিছু বলার জন্য মাহির হাত ধরতে চাইবে, তার আগেই আরফিনের কণ্ঠ শুনে সে পিছিয়ে যায় একটু মাহির থেকে। মাহি, বাইরে দাঁড়িয়েছিলি কেন? আমি না বলেছি আমি আসতে দেরি হলে গাড়িতে বসে থাকতে? আরফিন গম্ভীর স্বরে বলে। হঠাৎ তাকে দেখে মাহির বুক ধক করে ওঠে, ঠকিলে তাকাই, কাতর চোখে বোঝাতে চায় সে ডাকেনি তৌসিফকে। আরফিন সেদিকে পাত্তা না দিয়ে তাকে গাড়িতে ঢুকে বসতে বলে কঠিন স্বরে। মাহি উঠে যায়, অমান্য করে না তার কথা। সে উঠে গেলে আরফিন তৌসিফের সামনে এসে দাঁড়ায়। তৌসিফ ইতস্তত করে তাকায় আরফিন স্যারের দিকে। তোমার সম্পর্কে খোঁজ নিয়েছি, A to Z জানা আছে, তাই অন্যদিকে হাত বাড়াও। এদিকে আর চুপ চুপ করে লাভ নেই। ভীষণ রকম মায়ের খাবে দ্বিতীয়বার এদিকে চোখ তুলে তাকাতে দেখলে। আশা করি বুঝতে পারছো কি বোঝাতে চাইছি। এখন আসতে পারো। ইউনিভার্সিটি ছুটি দিয়ে দিয়েছে, এখানে ঘোরাফেরা করার কারণ দেখছি না। আরফিন নিচু স্বরে তৌসিফকে কথাগুলো বলে চেহারায় গাম্ভীর্য টেনে তাকে তৌসিফের কপাল বেয়ে ঘাম ঝরে। আরফিন স্যার মাহির বোন, সে মাহিকে কোনোভাবে বিছানায় নিয়ে যেতে চেয়েছিল। আরফিন স্যার কি তা বুঝে ফেলল? সে ভয় পেয়ে যায়, আর কোনো কথা বাড়ায় না, চলে যায় আস্তে করে। আরফিন গাড়িতে উঠে বসে। মাহির ভয় করছে আরফিন ভাই তাকে আবার ভুল বুঝলো কিনা ভেবে। আরফিন কোনো কথা না বলে ড্রাইভ করতে শুরু করে। চেহারা ভীষণ গম্ভীর তার। মাহি অনেকক্ষণ চুপচাপ থেকে আর পারে না, অস্থির লাগছে তার, তাই বলে, আরফিন ভাই, আপনি ভুল বুঝছেন, আমি তৌসিফকে ডাকিনি, ও নিজেই এসেছে। হঠাৎ কোথা থেকে সামনে চলে এসেছে আমি বুঝতেই পারিনি। না হয় আগে দেখলে গাড়িতেই ঢুকে যেতাম। আমি সত্যি বলছি, আপনি এভাবে রেগে থাকবেন না, আমাকে ভুল বুঝবেন না। মাহি কাতর স্বরে বলে। তা শুনে আরফিন এক পলক তাকায়। আমি রাগ করলেই কি, ভুল বুঝলেই কি? মাহি অস্থির হয়ে বলে, এমন বলছেন কেন? আপনি আমাকে ভুল বুঝছেন আমি জানি, কিন্তু বিশ্বাস করুন, যেমন ভাবছেন তেমন কিছুই নেই আমার মনে। আপনি এমন করে থাকবেন না প্লিজ, আমাকে ভুল বুঝছেন। বলছি তো আমি রাগ করিনি, আর করলেও কি? অনেক কিছু। আপনি আমার স্বামী, এভাবে এই বিষয় নিয়ে ভুল বুঝে থাকতে পারেন না। আমি আপনাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবি না এখন। তাহলে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন এভাবে? মুখ কই ফিরিয়ে নিলাম? আরফিনের শান্ত স্বর। নিচ্ছেন আপনি গাড়িতে উঠে আমাকে আমাকে চুমু খান প্রত্যেকবার বিয়ের পর থেকে। আজকে একটুও তাকাচ্ছেন না। ভুল বুঝছেন, আমি বুঝতে পারছি। বুঝিনি ভুল। বুঝেছেন না হয় চুমু খাননি কেন? আরফিন তার দিকে তাকায় ড্রাইভ করতে করতে। চুমু খেতে চাচ্ছিস, এটা বললেই তো হয়। হ্যাঁ চাইছি, দিন চুমু, তাহলে মানব আপনি ভুল বুঝেননি। আমি ড্রাইভ করছি, দেখতে পাচ্ছিস না? গাড়ি থামান। কি? হ্যাঁ থামান, চুমু না নিয়ে আজ বাড়ি যাব না, থামান। আরফিন এক সাইড করে গাড়ি থামায়, মাহির দিকে ফিরে বলে, পাগল হয়ে গিয়েছিস? হ্যাঁ হয়েছি। ভ্রুকুচকে তাকায় আরফিন মাহির দিকে। তারপর তার ঠোঁটের ছোঁয়া পেতেই মেয়েটা কেমন উদ্গ্রীব হয়ে আছে টের পেয়ে চেহারা নরম হয়। মাহিকে কোলে নিয়ে নেয় টেনে, তারপর মেতে ওঠে তার ঠোঁটের ভাঁজে।
বেশ অনেকক্ষণ পর একে অপরকে ছাড়ে তারা। মাহি হাঁপাতে হাঁপাতে আরফিনের বুকে পড়ে আছে। আরফিন তার চুলের ভাঁজে হাত বোলায়। কিছুক্ষণ চুপ থেকে মাহিকে বলে, একটা জিনিস দেখবি? কি? দেখবি কিনা বল। দেখলে অবশ্যই দেখব, চোখ বন্ধ করে থাকবো নাকি? সে কথাটা বলার সাথে সাথেই আরফিন গাড়ির ডেস্ক থেকে নিজের ফোনটা নেয়। তারপর লক খুলে গ্যালারির একটা ফোল্ডারে গিয়ে কোনো একটা ভিডিও অন করে মাহির চোখের সামনে ধরে। মাহি প্রথমে বুঝতে না পারলেও দুজন ছেলে মেয়ের অশ্লীল ভিডিও দেখে চোখ খিচে বন্ধ করে নেয়। আরফিনের বুকে মাথা রেখে মুখ গুজে রাখে সে। তাকে বকে এসব দেখানোর জন্য, বকতে থাকে খুব। আরেকবার দেখ, কেন দেখাচ্ছি বুঝতে পারবি। মাহি মাথা নাড়ে। কেন দেখাচ্ছে বুঝতে হবে না, আর দেখতেও হবে না। আরফিন তাও জোর করে। তার জোড়াজুড়িতে মাহি লাল চেহারায় চোখ রাখে ওই ভিডিওতে। প্রথম 2 সেকেন্ড দেখেই আরফিনের বুকে থাকা হাত শক্ত করে তার দিকে তাকাই অবাক চোখে, কারণ ওই ছেলেটা আর কেউ নয় বরং তৌসিফ। কি ছিল এটা? অবাক স্বরে মাহি বলে। দেখিসনি? যা দেখলাম সত্য? মাহির বিস্ময় স্বর। হ্যাঁ, শুধু এটা না, আরও ভিডিও আছে তৌসিফের, তবে মেয়ে ভিন্ন। মাহি চোখ খিচে বন্ধ করে নেয়। বেশ কিছুক্ষণ শব্দহীন হয়ে বসে থাকে। তারপর তার বুকে মাথা রেখে আকস্মিক বলে, আজ বাড়ি গিয়ে বলে দেবেন আমাদের ব্যাপারে? মানে আজই? হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে। সেদিন রাতে খেতে বসলে সবার মাঝে আরফিন বিয়ের কথা তোলে আর বলে মাহিকেই বিয়ে করতে চায় সে। সবাই অবাক হয়, বিস্ময়ে যেন কথা বলতে ভুলে গেল। বাড়ির মেয়েকেই পছন্দ করে রেখেছে তাদের ছেলে, অথচ তারা টেরও পায়নি। তবে সবাই অবাক হলেও খুশি হয় এমন কিছু শুনে। বাইরে থেকে মেয়ে আনতে হবে না, বরং বাড়ির মেয়েই বাড়িতে থাকবে। খুশি না হয়ে যাবে কোথায়? তবে আরফিন তারা যে আগেই বিয়ে করে নিয়েছে এই বিষয়টা জানায় না কাউকে, কারণ এত কিছু জানলে তারা কষ্ট পাবে। এর চেয়ে যতটুকু জানলে সব ঠিকঠাক থাকবে ততটুকুই জানাক। মাহির মতামত নেয় সবাই। মাহি লাজুক হেসে সম্মতি দেয়। ব্যাস, শুরু হয় বাড়ির 2 ছেলে মেয়ের বিয়ের তোড়জোড়। ধুমধাম করে বিয়ে হয় তাদের। আর পূর্ণতা পায় আরফিনের এত বছরের একতরফা ভালোবাসা দ্বিপাক্ষিক হয়ে।